ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। সবাইকে রসায়ন লাইভ ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমরা জানো যে রসায়ন বিজ্ঞান প্রথম পত্র, উচ্চ মাধ্যমিক শ্রেণীর রসায়ন বিজ্ঞান প্রথম পত্র এর তৃতীয় অধ্যায় নিয়ে আমাদের ধারাবাহিক আলোচনা চলছে। আমরা পি ব্লক মৌল, তাদের ধর্মগুলি নিয়ে আলোচনা করছি, তাদের যৌগের ধর্ম নিয়ে আলোচনা করছি। আজকে পি ব্লক মৌলের আমাদের শেষ আলোচনা, এবং আজকে পি ব্লক মৌলসমূহের যে গ্রুপগুলো নিয়ে আলোচনা হবে সেগুলো হচ্ছে গ্রুপ 16, গ্রুপ 17 এবং গ্রুপ 18। তো এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেসিক অনেকগুলো ইনফরমেশন তোমরা জানতে পারবে, ব্যাখ্যামূলক অনেকগুলো প্রশ্ন তোমরা জানতে পারবে। তো পুরো ক্লাসটা জুড়েই তোমরা শেষ পর্যন্ত আমার সাথে থাকবে, এটা আমি আশা করছি। তো প্রিয় শিক্ষার্থীরা, মূল আলোচনা যাওয়ার আগে আমি দেখে নিই যে আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা এবং সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। লাইভ ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই তোমরা ভালো পি ব্লক মৌল ওকে, আমি দেখতে পাচ্ছি সাউন্ড ক্লিয়ার আছে এবং বোঝা যাচ্ছে ঠিকমতো। সো ডিয়ার স্টুডেন্টস, তোমরা কে কোন কলেজ থেকে জয়েন করেছো সেটা ঝটপট একটু লিখে জানিয়ে দাও, এবং তোমরা তোমাদের টাইম লাইনে আজকের ক্লাসটি শেয়ার করে দাও। আমিও শেয়ার করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, ভালো আছি আমি। ওয়ালাইকুম সালাম ওরহামতুল্লাহ। ওকে অশোক, থ্যাংক ইউ ভেরি মাচ। ডিয়ার স্টুডেন্টস, তোমরা তোমাদের কলেজগুলোর নামগুলো একটু লিখে জানিয়ে দাও, কে কোন কলেজ থেকে তোমরা জয়েন করেছো, এবং তোমরা তোমাদের টাইম লাইনে ক্লাসটা শেয়ার করে দাও। আমি এটা শেয়ার করে দিচ্ছি। সো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সাথে বরাবরের মধ্যে আছে আমি মোহাম্মদ জাহিদুল হক, সহকারী অধ্যাপক, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। তাহলে আজকে আমাদের আলোচনায় যে টপিকগুলো থাকছে সেগুলো হলো গ্রুপ 16, গ্রুপ 17 এবং গ্রুপ 18 মৌলসমূহের রসায়ন। আমি ধন্যবাদ জানাচ্ছি সেই সমস্ত অভিভাবকদেরকে যারা আমাদের ক্লাসে উপস্থিত থাকেন এবং আমাদেরকে অনুপ্রেরণা দিয়ে যান, এবং সারা দেশের সম্মানিত শিক্ষক মণ্ডলী যারা আছেন তাদেরকে আমি শ্রদ্ধা জানাচ্ছি, তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমাদের অনুপ্রেরণা। এখানে আলোচনার যদি কোথাও কোনো ত্রুটি থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনারা জানাবেন। আমরা চেষ্টা করব সেগুলোকে ওভারকাম করে ভালো একটা ক্লাস, ফ্রুটফুল একটা ক্লাস উপহার দেওয়ার জন্য। তো আমরা প্রথমে চলে আসি গ্রুপ 16। গ্রুপ 16 যে মৌলগুলো আছে, যে অধাতুগুলো আছে, তোমরা জানো এগুলো হচ্ছে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, আর লাস্টেরটা হচ্ছে আমাদের এলভি অর্থাৎ লিভারমোরিয়াম। তাহলে গ্রুপ 16-এ মৌল আছে টোটাল কয়টা? 6টা। অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, আর লাস্টেরটা হচ্ছে আমাদের লিভারমোরিয়াম। এবং এই মৌলগুলোর মধ্যে এরা সবাই হচ্ছে আমাদের এখানে এই যে অক্সিজেন এবং সালফার এই দুটো হচ্ছে আমাদের অক্সিজেন, সালফার, তারপরে সেলেনিয়াম, এগুলো হচ্ছে আমাদের অধাতু। টেলুরিয়াম হচ্ছে আমাদের উপধাতু, আর আমাদের পোলোনিয়াম, লিভারমোরিয়াম এগুলো হচ্ছে আমাদের ধাতু। তাহলে গ্রুপ 16-এ যে মৌলগুলো আছে ডিয়ার স্টুডেন্টস, এই মৌলগুলোর মধ্যে আমাদের অক্সিজেন, সালফার, সেলেনিয়াম এগুলোকে আমরা অধাতু বলি, টেলুরিয়াম হচ্ছে আমাদের উপধাতু, পোলোনিয়াম, লিভারমোরিয়াম এগুলো হচ্ছে আমাদের ধাতু। এবং এগুলো হলো সবগুলো সলিড অবস্থায় পাওয়া যায়, এগুলো হলো সবগুলো কঠিন অবস্থায় পাওয়া যায়। দে অল আর সলিড অ্যাট রুম টেম্পারেচার। এদের মধ্যে আমাদের সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, লিভারমোরিয়াম এগুলো সলিড, আর অক্সিজেন হচ্ছে রুম টেম্পারেচারে, এটা হচ্ছে একটা গ্যাসীয় পদার্থ। এখন এই মৌলগুলোর যে জিনিস সেটা হচ্ছে NS2NP4। তার মানে অক্সিজেন যদি লিখি তাহলে এটা হবে 1s2 2s2 2p4। তাহলে অক্সিজেনের বাইরের শেলে কয়টা ইলেকট্রন আছে? 4 আর 2 6টা ইলেকট্রন আছে।
রাইট। এবং 6টা ইলেকট্রনের মধ্যে এখানে ইলেকট্রনগুলো এভাবে থাকে, এটাকে বলা হয় অক্সিজেনের একটা লুইস কাঠামো, মানে লুইস স্ট্রাকচার। ভ্যালেন্স শেলের ইলেকট্রনগুলোকে ডট দিয়ে আমরা প্রকাশ করেছি। তো এখানে বেজোর ইলেকট্রন আছে কয়টা? এখানে বেজোর ইলেকট্রন আছে 2টা। তাহলে এদের যোজনী হচ্ছে 2। নর্মালি এদের যোজনী হচ্ছে 2 এবং এরা অক্টেট পূরণ করার জন্য 2টা করে ইলেকট্রন গ্রহণ করে, যেমন অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করে এবং অক্সাইড তৈরি করে। তাই এদের জারণ সংখ্যা সবার কমন হচ্ছে -2। এই জারণ সংখ্যা এরা প্রদর্শন করে। তাহলে এদের যোজনী শেলটা হচ্ছে NH2NP4, অর্থাৎ ভ্যালেন্স শেলে টোটাল 6টা ইলেকট্রন আছে এবং 6টা ইলেকট্রনের মধ্যে 2টা ইলেকট্রন বেজোর অবস্থায় আছে, তাই এরা ভ্যালেন্সি 2 প্রদর্শন করে এবং এরা বিক্রিয়ার সময় 2টা ইলেকট্রন গ্রহণ করে এবং নেগেটিভ আয়নে পরিণত হওয়ার চেষ্টা করে, তাই এদের জারণ সংখ্যা হচ্ছে -2। তবে এই গ্রুপে অন্য যে মৌলগুলো আছে তারা -2 এর পাশাপাশি +2, +4, +6 এই জারণ সংখ্যাগুলো প্রদর্শন করে। যেমন এখানে যদি আমি হাইড্রোজেন সালফাইডের কথা বলি H2S, তাহলে এখানে সালফারের জারণ সংখ্যা হচ্ছে -2। ক্যালসিয়াম সালফাইডের কথা যদি বলি সালফার হচ্ছে -2, কিন্তু যদি আমি সালফার ডাইঅক্সাইডের কথা বলি এখানে সালফার হলো +4। যদি সালফার ট্রাইঅক্সাইডের কথা বলি এখানে সালফার হলো +6। যদি আমি SF2 এর কথা বলি এখানে সালফার হলো +2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এদের জারণ সংখ্যা তোমার কি হতে পারে, জারণ সংখ্যা তোমার মাইনাস হতে পারে, আবার জারণ সংখ্যাগুলো +2, +4, +6 এরকম হতে পারে। তো এদের মধ্যে অক্সিজেন এর জারণ সংখ্যা এটা হচ্ছে সর্বদা -2। অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে সর্বদা -2, অর্থাৎ অক্সিজেন -2 জারণ সংখ্যা প্রদর্শন করে। তবে মাঝে মাঝে অক্সিজেন +1 জারণ সংখ্যা প্রদর্শন করে, আবার অক্সিজেন +2 জারণ সংখ্যা, কিন্তু কমন হচ্ছে -2। অক্সিজেন এর জারণ সংখ্যা কমন হচ্ছে আমাদের -2। এর কারণটা হচ্ছে অক্সিজেনের যে যোজনী শেলে কোনো ডি উপস্তর নাই। অক্সিজেনের যোজনী শেলে কোনো ডি উপস্তর নাই এবং ডি উপস্তর না থাকার কারণে এটা এর যোজনীর পরিবর্তন করতে পারে না। যেমন অক্সিজেন এবং ফ্লোরিন যুক্ত হয়ে OF2 তৈরি করে। OF2 এই যৌগটার মধ্যে অক্সিজেন 2টা ফ্লোরিনের সাথে যুক্ত হয়েছে, তার মানে অক্সিজেন এখানে যে যোজনী প্রদর্শন করেছে সেই যোজনীটা হচ্ছে আমাদের 2। অক্সিজেনের পক্ষে OF4 বা OF6 এগুলো গঠন করা সম্ভব না। কেন সম্ভব না? কারণ অক্সিজেনের যে যোজনী শেল সেই যোজনী শেলে ডি নামক কোনো উপস্তর নাই। ডি নামক উপস্তর না থাকার কারণে অক্সিজেনের পক্ষে বেজোর ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি করা সম্ভব না। আর বেজোর ইলেকট্রনের সংখ্যা যেহেতু সে বৃদ্ধি করতে পারে না, তাই তার যোজনী কিন্তু সর্বদাই কী থাকে, তোমার 2 থাকে। এটা কখনোই 4 হয় না, এটা কখনোই তোমার 6 হয় না। এ কারণে অক্সিজেনের সাথে ফ্লোরিনের যৌগ এটা হচ্ছে আমাদের OF2। অক্সিজেনের সাথে ফ্লোরিন কখনোই OF4 বা OF6 এই যৌগগুলো গঠন করবে না। তবে সালফার কিন্তু এই কাজগুলো করে, কারণ সালফারের যোজনী শেলে ডি নামক উপস্তর আছে, 3D, রাইট। এটা হচ্ছে যোজনীর ব্যাপারটা। এবং এখানে অক্সিজেনের জারণ সংখ্যা +1ও হতে পারে, আবার এখানে +2ও হতে পারে। যেমন OF2, এই OF2 যৌগটার মধ্যে অক্সিজেনের জারণ সংখ্যা যদি আমি X ধরি, ফ্লোরিন হচ্ছে -2 = 0, X এর মান হচ্ছে আমাদের এখানে কত, এখানে আমাদের +2। আবার যদি আমি এখানে উল্লেখ করি তোমার হাইড্রোজেন পারঅক্সাইড, এখানে কিন্তু অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -1। সোডিয়াম পারঅক্সাইড, এখানে অক্সিজেনের জারণ সংখ্যা -1। আবার যদি আমি সুপার অক্সাইডের কথা বলি যেমন KO2, এখানে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -1/2। আবার আমি যদি ওজোনাইডের কথা বলি, ওজোনাইডে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -1/3, কিন্তু অক্সিজেনের যোজনী হচ্ছে সর্বদাই 2, রাইট। তাহলে আমরা এটা মনে রাখবো, অক্সিজেনের যোজনী হচ্ছে সর্বদাই 2। ডিয়ার স্টুডেন্টস, আমি যদি সালফারের কথা বলি তাহলে সালফারের কিন্তু 16টা ইলেকট্রন আছে। ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে 1s2, 2s2, এটা 2p6, তারপরে 3s2, এটা হচ্ছে আমাদের 3p, এখানে 4। তো এখানে কিন্তু 3 নম্বর শক্তি স্তর পর্যন্ত ইলেকট্রন বিন্যাসটা বিস্তৃত, মানে থার্ড শেল পর্যন্ত ইলেকট্রন বিন্যাসটা বিস্তৃত। এবং তোমরা জানো 3 নম্বর শক্তি স্তরে 3D এই উপস্তরটা থাকে এবং 3D থাকার কারণে সালফার যে কাজটা করে, তার 3s এর মধ্যে যে 2টা ইলেকট্রন আছে, আর 3px, তারপর 3py, তারপরে হচ্ছে 3pz, এখানে যে 4টা ইলেকট্রন আছে 1, 2, 3, 4। তো এখানকার এই জোড়া ইলেকট্রনগুলোকে সে কী করে, 3Dতে সেন্ড করে। 3Dতে সেন্ড করে বেজোর ইলেকট্রন তৈরি করে। এ কারণে সালফারের যোজনী, এখানে বেজোর ইলেকট্রনের সংখ্যা যোজনী শেলে 4ও হতে পারে, 6 হতে পারে, 2 হতে পারে। তাই সালফার 2, 4, 6 সবগুলো যোজনী প্রদর্শন করে। ওকে, তাহলে সালফারের বা অন্য যেগুলো আমাদের মনে করো এই গ্রুপের মৌল আছে, তাদের যোজনী শেলে, তাদের ভ্যালেন্স শেলে ডি উপস্তর উপস্থিত থাকে এবং ডি উপস্তর উপস্থিত থাকার কারণে তারা অক্টেট প্রসারণ করতে পারে এবং অক্টেট প্রসারণের মাধ্যমে তারা কখনো 4, কখনো 6 এই ভ্যালেন্সিগুলো শো করে।
এখন আমি যদি সালফারের সাথে এখানে ফ্লোরিনের যৌগ চিন্তা করি, SF2 পাবো, SF4 পাবো, আবার SF6 পাবো। এখানে কিন্তু SF6 এর মধ্যে আমরা সালফারের সাথে দেখতে পাচ্ছি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ফ্লোরিন যুক্ত হয়ে SF6 তৈরি করেছে, রাইট? তার মানে এখানে বন্ড আছে কয়টা? 6টা। তাহলে বন্ড যদি 6টা থাকে তাহলে ইলেকট্রন আছে কয়টা? 6 দুগুণা 12টা। তাহলে এখানে 8-এর চেয়ে বেশি। তো যোজিনিশিয়ালি ইলেকট্রনের সংখ্যা যদি 8-এর চেয়ে বেশি হয় তাহলে এই বিষয়টিকে কী বলা হয়? অক্টেট প্রসারণ বলা হয়। তাহলে এখানে কিন্তু সালফারের অক্টেট প্রসারণ ঘটেছে। অক্টেট প্রসারণ সে করতে পেরেছে কেন? কারণ তার ডি অরবিটাল আছে, সেই জন্যই সে অক্টেটটা প্রসারণ করতে পেরেছে। এখন ব্যাপারটা হচ্ছে যে সালফারের সাথে যদি আমি ক্লোরিন যুক্ত করি তাহলে সালফারের সাথে ক্লোরিন যুক্ত হয়ে SCl2 তৈরি করতে পারে, SCl4 তৈরি করতে পারে, কিন্তু SCl6 এটা কখনোই তৈরি করতে পারে না। তাহলে সালফার এবং ক্লোরিন যখন যুক্ত হবে, তো সালফার এবং ক্লোরিন যুক্ত হলে কখনোই এখানে SCl6 তৈরি হবে না। এখানে কিন্তু সালফারের কোনো তোমার মনে করো আমরা যদি বলি সালফারের সমস্যাটা কোথায়, এখানে উত্তর হলো সালফারের তো 3 নম্বর শক্তি স্তরে ডি উপস্তর আছে, সে তো বেজোর ইলেকট্রনের সঙ্গে বৃদ্ধি করতে পারে। তাহলে কেন এখানে SCl6 তৈরি হবে না? এর পিছনে কারণটা হচ্ছে ফ্লোরিন এই পরমাণুটার সাইজটা ছোট আর ক্লোরিনের সাইজটা হচ্ছে বড়। আর ফ্লোরিনের নেগেটিভিটি হচ্ছে আমাদের 4 আর ক্লোরিনের নেগেটিভিটি হচ্ছে 3। তাহলে ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের নেগেটিভিটি কিন্তু একটু কম। তো সালফারের সাথে ফ্লোরিন যখন বন্ধন তৈরি করে তখন এখানে প্রচুর শক্তি উৎপন্ন হয়, আর সালফারের সাথে ক্লোরিন বন্ধন তৈরি করার ফলে এখানে একটু কম শক্তি উৎপন্ন হয়। এবং এখানে সালফার ফ্লোরিন বন্ড তৈরির ফলে যে প্রচুর শক্তি উৎপন্ন হয় সেটা সালফারের যোজিনি শেলের যে জোড়া ইলেকট্রনগুলো আছে সবগুলোকে ভেঙে বেজোর করে ফেলে। সবগুলো যখন বেজোর হয়ে যায় তখন সালফারের সাথে এখানে কি হয়? 6টা ফ্লোরিন যুক্ত হয়। 6টা ফ্লোরিন যুক্ত হয়ে সালফার হেক্সাফ্লোরাইড তৈরি করে। এটা হচ্ছে নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে যে সালফারের এখানে মনে করো চারদিকে যে ত্রিমাত্রিক জায়গা আছে, ফ্লোরিনের সাইজটা ছোট। ফ্লোরিনের সাইজটা ছোট হওয়ার কারণে সবগুলো ফ্লোরিনই এখানে সালফারের সাথে যুক্ত হতে পারে, সবগুলো ফ্লোরিনই সালফারের সাথে বন্ড তৈরি করতে পারে এবং এ কারণে কিন্তু SF6 যৌগটা গঠিত হয়। অন্যদিকে সালফারের সাথে ক্লোরিন যখন বন্ড তৈরি করে, এই বন্ড তৈরির ফলে কম পরিমাণে শক্তি উৎপন্ন হয়, সেই শক্তিটা সালফারের সবগুলো জোড়া ইলেকট্রনকে ভেঙে বেজোর করতে পারে না। তার মানে সালফারের এখানে যোজিনি শেলে এই যে ইলেকট্রনগুলো আছে জোড়া, এই সবগুলো জোড়াকে ভেঙে বেজোর করতে পারে না। জাস্ট এই জোড়াটা বেজোর হয়। বেজোর হওয়ার ফলে এখানে ক্লোরিন যুক্ত হয়, এখানে ক্লোরিন যুক্ত হয়, এখানে ক্লোরিন যুক্ত হয়, এখানে ক্লোরিন যুক্ত হয়। এই জোড়াটা আর এখানে বেজোর হতে পারে না। পাশাপাশি যখন তোমার এখানে সালফারের সাথে ক্লোরিন যুক্ত হয়, ক্লোরিনের আকার যেহেতু বড়, তো 4টা বড় বড় ক্লোরিন যখন এখানে যুক্ত হয়, 1টা ক্লোরিন, 2টা ক্লোরিন, 3টা ক্লোরিন, 4টা ক্লোরিন, তখন সালফারের চারদিকে সবগুলো স্পেস কী হয়ে যায়? অকুপাইড হয়ে যায়। কোনো জায়গার ফাঁকা থাকে না। ফাঁকা জায়গা না থাকার কারণে সালফারের পক্ষে 6টা ক্লোরিনকে জায়গা দেওয়া সম্ভব না। ক্লোরিন যদি এখানে আসে তাহলে তাকে ঘুরে চলে যেতে হবে, কারণ 4টা ক্লোরিন যুক্ত হওয়ার কারণে সালফারের 3 ডাইমেনশনাল স্পেসগুলো অলরেডি অকুপাইড, এখানে কোনো ফাঁকা স্পেস নাই। তাই সালফারের পক্ষে ক্লোরিনের সাথে নতুন কোনো বন্ড তৈরি করা পসিবল না। ডিয়ার স্টুডেন্ট, বিষয়টা কি ক্লিয়ার? আমি একটু দেখি তোমরা বুঝতে পারছো কি না। আচ্ছা, ওকে। ঠিক আছে। এখন আসি আমরা সালফার এবং অক্সিজেনের যদি গলনাঙ্কের কথা চিন্তা করি, তো অক্সিজেনের সংজ্ঞাটা হচ্ছে O2, সালফারের সংজ্ঞাটা হচ্ছে H8। এদের মধ্যে কাজ করে দুর্বল ভ্যান্ডার ওয়ালস বল এখানে কাজ করে। যেহেতু ভ্যান্ডার ওয়ালস বলটা খুবই দুর্বল এবং দুর্বল ভ্যান্ডার ওয়ালস বল কাজ করার কারণে এখানে কিন্তু গলনাঙ্কের মানটা কমে যায়। তাহলে এখানে অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 16 গুণন 2, তার মানে হচ্ছে 32, আর সালফারের আণবিক ভর হচ্ছে 32 গুণন 8, তার মানে 16 256। তাহলে অক্সিজেনের চাইতে সালফারের আণবিক ভরটা কিন্তু অনেক বেশি। এ কারণে ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বল বেশি, এবং ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বল বেশি হওয়ার কারণে এটা গলনাঙ্কের মানও কী হবে? এখানে বেশি হবে। তাহলে অক্সিজেনের চাইতে সালফারের আণবিক ভর বেশি, তাই ভ্যান্ডার ওয়ালস বল বেশি, তাই অক্সিজেনের চাইতে সালফারের গলনাঙ্কের মানটাও তোমার বেশি, এটা আমরা বলতে পারি। এখন আসে মৌলগুলোর হাইড্রাইড। আমরা যদি এদের হাইড্রাইডের কথা বলি তাহলে এখানে
হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে H2O, H2S, H2AC, H2TE এরকম হাইড্রাইড এরা তৈরি করে। এই যে হাইড্রাইডগুলো তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের পানি, এটা হাইড্রোজেন সালফাইড, এটা হাইড্রোজেন সেলিনাইড, এটা হাইড্রোজেন টেলুরাইড। এখানে আমরা বিভিন্ন ধরনের হাইড্রাইড দেখতে পাচ্ছি। তো এই হাইড্রাইডগুলোর মধ্যে পানিটা হচ্ছে তরল, আর বাকি যেগুলো আছে সেগুলো হলো গ্যাস। তা আমরা যদি এদের বয়লিং পয়েন্টের কথা বলি, অর্থাৎ এদের স্ফুটনাঙ্কের কথা বলি, তাহলে পানির স্ফুটনাঙ্ক তো আমাদের সবার জানা আছে। পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, আর হাইড্রোজেন সালফাইড হচ্ছে মাইনাস, এটার স্ফুটনাঙ্ক হচ্ছে 60 ডিগ্রি সেলসিয়াস। আবার হাইড্রোজেন সেলিনাইড মাইনাস 41.25 ডিগ্রি সেলসিয়াস। আবার যদি আমরা এখানে হাইড্রোজেন টেলুরাইডে যাই, এটা -2.2 ডিগ্রি সেলসিয়াস, -2.2 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যত নিচে যাওয়া যাচ্ছে হাইড্রাইড সমূহের স্ফুটনাঙ্কের মানটা এখানে আমরা একটা চেঞ্জ বা পরিবর্তন এখানে দেখতে পেলাম। তো আমরা যদি এটার একটা গ্রাফ অঙ্কন করি, এটা এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, এদিক দিয়ে হচ্ছে আমরা আণবিক ভর বসালাম, এটা হচ্ছে আণবিক ভর। আর ওয়াই অক্ষ বরাবর আমরা বসাতে চাচ্ছি এখানে তোমার বয়লিং পয়েন্ট। বয়লিং পয়েন্ট মানে কি? বিপি মানে হচ্ছে বয়লিং পয়েন্ট। বয়লিং পয়েন্ট মানে হচ্ছে স্ফুটনাঙ্ক, অর্থাৎ যে তাপমাত্রায় তরলটা বাষ্পে পরিণত হবে তাকে স্ফুটনাঙ্ক বলে। তাহলে চিত্রটা হবে অনেকটা এরকম, এইখানে এরকম, তারপরে এরকম, তারপরে এরকম, তারপরে এরকম। তাহলে একটা টিক মার্কের মতো একটা গ্রাফ আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের পানি, এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন সালফাইড, এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন সেলিনাইড, আর এটা হচ্ছে হাইড্রোজেন টেলুরাইড। তো গ্রাফটা এরকম হওয়ার কারণটা কি? ডিয়ার স্টুডেন্টস, এর উত্তরটা হচ্ছে যে এখানে পানি পানি হচ্ছে আমাদের তরল অবস্থায় থাকে। পানি একটা তরল পদার্থ এবং পানি হচ্ছে পোলার একটা অণু। H2 হচ্ছে একটা পোলার অণু। যেহেতু এটা একটা পোলার অণু, তাহলে পোলার অণু হওয়ার কারণে এখানে হাইড্রোজেন বন্ধন গঠিত হয়। ঠিক আছে, পানি হচ্ছে একটা পোলার অণু। পোলার অণু হওয়ার কারণে এখানে কি হয়? হাইড্রোজেন বন্ধন গঠিত হয়। এবং হাইড্রোজেন বন্ধন গঠিত হওয়ার কারণে, হাইড্রোজেন বন্ধনটা আমি যদি দেখাই, এটা হচ্ছে পানি, এটা হচ্ছে আরেকটা পানি, এটা হচ্ছে আরেকটা পানি। তাহলে এদের মধ্যে কি বন্ধন তৈরি হয়? হাইড্রোজেন। কারণ এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা হচ্ছে তোমার পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ। তাহলে এদের মধ্যে হাইড্রোজেন বন্ড তৈরি হয়, এর মাধ্যমে অনেকগুলো পানির অণু একসাথে যুক্ত হয়। তাহলে এই শক্তি এখানে অনেকগুলো মানে হাইড্রোজেন বন্ধনের কারণে অনেকগুলো পানির অণু একসাথে যুক্ত থাকার কারণে, নেটওয়ার্ক তৈরি করার কারণে পানিকে সাধারণ তাপমাত্রায় তরল হিসেবে পাওয়া যায়। পানি হচ্ছে একটা তরল পদার্থ এবং এই কারণে এটা স্ফুটনাঙ্কের মান হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, মানে বেশি। আর বাকি যে তিনটা দেখতে পাচ্ছ, এই যে H2S, H2AC, H2TE, এদের মধ্যে কি হাইড্রোজেন বন্ধন কাজ করবে? করবে না। এরা হচ্ছে সবাই নন পোলার, এদের মধ্যে কোনো হাইড্রোজেন বন্ধন কাজ করে না। এদের মধ্যে যে বন্ধনটা কাজ করে, যে বলটা কাজ করে, সেটা হচ্ছে দুর্বল প্রকৃতির ভ্যান ডার ওয়ালস ফোর্স। আর ভ্যান ডার ওয়ালস ফোর্স যেহেতু উইক ফোর্স, তাই তাদের স্ফুটনাঙ্কের মান এখানে কিন্তু অনেক কম, নেগেটিভ আমরা পেয়েছি। এখন ব্যাপারটা হচ্ছে যে এই তিনটার যদি আমরা ভরের কথা চিন্তা করি, তাহলে এই তিনটার মধ্যে H2S এটা হচ্ছে হালকা, তারপরে H2AC এটা হচ্ছে একটু ভারী, আর H2TE এটা হচ্ছে আরও ভারী। তাহলে এখানে H2Sটা হচ্ছে হালকা, H2AC ভারী, আর H2TEটা আরও ভারী। তাহলে ভর যত বেশি হবে, ভ্যান ডার ওয়ালস আকর্ষণ তত বেশি হবে, আর ভ্যান ডার ওয়ালস আকর্ষণ যত বেশি হবে, স্ফুটনাঙ্ক তত বেশি হবে। এ কারণে ডিয়ার স্টুডেন্টস, H2S এর চেয়ে H2AC বেশি, আর H2S এর চেয়ে H2TE এর মানটা আরও বেশি। ক্লিয়ার? এ কারণে হচ্ছে H2S এর চেয়ে আমরা বলতে পারি, H2S এর চেয়ে এখানে H2S এর চেয়ে H2AC এর স্ফুটনাঙ্ক বেশি এবং H2TE এর স্ফুটনাঙ্কের মানটা তোমার আরও বেশি। এরপর আসি যে এই যে মৌলগুলো, তাহলে পরীক্ষা প্রশ্ন থাকতে পারে যে H2O তরল আর H2S কেন গ্যাস? এটা হচ্ছে ব্যাখ্যা করো। তাহলে এভাবে আমরা হাইড্রোজেন বন্ড এবং ভ্যান ডার ওয়ালস ফোর্স দিয়ে জিনিসটাকে ব্যাখ্যা করতে পারি। এরপর আসি যে এই যে পদার্থগুলো আছে, এই পদার্থগুলোর যদি আমরা অম্ল ধর্ম কম্পেয়ার করি, তাহলে অম্ল ধর্ম হচ্ছে যত নিচের দিকে যাওয়া যায় হাইড্রাইডগুলোর অম্ল ধর্ম তত বৃদ্ধি পায়। তার মানে পানির চাইতে H2S একটু স্ট্রং অ্যাসিড, H2S এর চেয়ে H2TE আরও স্ট্রং অ্যাসিড, আর H2TE এর চেয়ে H2AC এর চেয়ে H2TE এটা আরও স্ট্রং অ্যাসিড। আবার যদি আমরা বিজারক হিসেবে এদের ধর্ম চিন্তা করি, তাহলে যত নিচে যাওয়া যায় বিজারক হিসেবে এরা তত স্ট্রং হয়। তার মানে পানির চাইতে H2S স্ট্রং বিজারক, আর H2S এর চাইতে H2TE আরও স্ট্রং বিজারক, আর H2AC এর চেয়ে H2TE আরও স্ট্রং বিজারক। এর কারণটা হচ্ছে যে যত নিচে যাওয়া যায় তত এদের আকার বাড়তে থাকে। যেমন এই অক্সাইড, তার চাইতে সালফাইডের আকারটা বড়, সালফাইডের চাইতে এখানে সেলিনাইডের আকারটা আরও বড়, সেলিনাইডের চেয়ে টেলুরাইডের আকারটা আরও বড়। আকার যত বড় হবে তত এখানে কি হবে? ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা কমে যাবে, মানে নিউক্লিয়াসের আকর্ষণ কমে যাবে, তখন তাদের ইলেকট্রন দেওয়ার টেন্ডেন্সি বাড়বে। আর ইলেকট্রন যে দান করে তাকে বলা হয় বিজারক পদার্থ। তার মানে বিজারক হিসেবে তাদের পাওয়ার বা এবিলিটি আস্তে আস্তে বেড়ে যাবে। ডিয়ার স্টুডেন্টস, এবারে চলে আসি আমরা
সালফারের কতগুলো যৌগ নিয়ে সালফারের অত্যন্ত গুরুত্বপূর্ণ যৌগ হচ্ছে সালফার ডাইঅক্সাইড এবং H2SO4 সালফারিক অ্যাসিড। এদের ধর্ম সম্বন্ধে আমরা একটু জানার চেষ্টা করি। H2S, প্রথমে আসি সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড হচ্ছে একটা গ্যাসীয় পদার্থ, এটা হচ্ছে শ্বাসরোধী একটা গ্যাস। অনেক সময় দেখা যায় যে একটা বিল্ডিং তৈরি করা হচ্ছে, সেখানে সোকয়েল বানানো হয়েছে, সেখানে যারা শ্রমিক কাজ করছে ঢাকনা খুলতে গিয়ে হঠাৎ করে সে মারা গেছে। এর কারণটা কি? কারণটা হচ্ছে এটা অনেক হেভি একটা গ্যাস, ভারী একটা গ্যাস। তো এগুলো কী হয়, সোকয়েলের নিচে জমা হয়। যখন সেখানে মনে করো শ্রমিকরা কাজ করতে যায় তখন অক্সিজেনের অভাবে তারা মারা যায়। এটা শ্বাসরোধী একটা গ্যাস। আচ্ছা, তারপরে হচ্ছে যে অনেকে মশার কয়েল জ্বালিয়ে রাত্রে ঘুমিয়ে থাকে, তারপরে মনে হয় যে বোবা ধরছে, মানে শ্বাসকষ্ট অনুভব করে। এর কারণটা কি? কারণ এই কয়েলের মধ্যে সালফার জাতীয় পদার্থ থাকে, সেখান থেকে সালফার ডাইঅক্সাইড তৈরি হয় এবং সেটা শ্বাসরোধ করে। তো এখানে সাবধানে ঘুমাতে হবে, রাইট? তাহলে এখানে সালফার ডাইঅক্সাইড আমরা দেখতে পাচ্ছি। সালফার ডাইঅক্সাইড হচ্ছে একটা অম্লধর্মী অক্সাইড, মানে এটা অম্লীয় অক্সাইড, কারণ সালফার ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে এবং তৈরি করে H2SO3। এটাকে বলা হয় সালফিউরাস অ্যাসিড। সালফার ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে এখানে তৈরি করে H2SO3, এটাকে বলা হয় সালফিউরাস অ্যাসিড। তাহলে এটা অম্লধর্মী অক্সাইড এবং এই সালফার ডাইঅক্সাইডকে রেসপন্সিবল ধরা হয় অ্যাসিড রেনের জন্য। অ্যাসিড রেনের জন্য পৃথিবীতে যতগুলো গ্যাস আছে সালফার ডাইঅক্সাইড হচ্ছে মেইন রিজন হচ্ছে অ্যাসিড রেনের জন্য সালফার ডাইঅক্সাইড। আরও অনেক গ্যাস আছে কিন্তু সালফার ডাইঅক্সাইডের কন্ট্রিবিউশন হচ্ছে সবচেয়ে বেশি। আচ্ছা, 2 নম্বরে হচ্ছে সালফার ডাইঅক্সাইড, এটা একটা জারক হিসেবে কাজ করে। যেমন আমরা যদি H2S তার সাথে SO2 এর বিক্রিয়া দিই সালফার ডাইঅক্সাইডের, আমরা সালফার এবং পানি পাবো। তো ভালো করে লক্ষ্য করো, এই বিক্রিয়ায় সালফারের চার্জ হলো +4 আর এখানে সালফারের চার্জ হলো 0, জারণ সংখ্যা কমে গেছে। ডিয়ার স্টুডেন্টস, আমরা জানি জারণ সংখ্যা যদি কমে যায় তাহলে এই প্রক্রিয়াটাকে বলা হয় বিজারণ, আর যে পদার্থের বিজারণ ঘটে তাকে বলা হয় জারক। তাহলে এখানে সালফার ডাইঅক্সাইড হচ্ছে একটা জারক পদার্থ, অর্থাৎ সেটা ইলেকট্রন কী করছে, অ্যাকসেপ্ট করে তার চার্জ কমায় ফেলছে। 3 নম্বর হলো এই সালফার ডাইঅক্সাইড কখনো কখনো বিজারক হিসেবেও কাজ করে, এটা একটা বিজারক। এটার উদাহরণটা হচ্ছে সালফার ডাইঅক্সাইডের সাথে যদি অক্সিজেন বিক্রিয়া দেওয়া যায় তাহলে এখানে সালফার ট্রাইঅক্সাইড তৈরি হয়। দেখো এখানে সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন বিক্রিয়া করে এখানে তৈরি করে সালফার ট্রাইঅক্সাইড। তো সালফার ডাইঅক্সাইডের সালফারের চার্জটা 4 আর সালফার ট্রাইঅক্সাইডের চার্জটা হচ্ছে 6। তাহলে চার্জটা এখানে বেড়ে গেল। চার্জ যদি বেড়ে যায় তাহলে আমরা বলতে পারি এটা জারণ হয়েছে, আর যে পদার্থের জারণ ঘটে তাকে বিজারক বলে। সো সালফার ডাইঅক্সাইড ইজ এ রিডিউসিং এজেন্ট অর রিডাক্টেন্ট। তাহলে সালফার ডাইঅক্সাইড হচ্ছে অ্যাসিডিক অক্সাইড, এটা হচ্ছে একটা জারক পদার্থ, আবার এটা বিজারক পদার্থ হতে পারে। আবার এই সালফার ডাইঅক্সাইড হতে পারে, সালফার ডাইঅক্সাইডের কথা যে বলছি, এই সালফার ডাইঅক্সাইড এটা হচ্ছে পানির সাথে বিক্রিয়া করে তৈরি করে H2SO4 সালফারিক অ্যাসিড এবং তৈরি করে জাইমান হাইড্রোজেন। আর এই জাইমান হাইড্রোজেন একটা রঙিন বস্তুর কাছে যদি আসে তাহলে তাকে সেটা কি করতে পারে, বর্ণহীন করতে পারে। তাহলে এই রঙিন বস্তুকে যে বর্ণহীন করে তার নাম কি তোমরা কি জানো? রঙিন বস্তু তাদেরকে যদি কেউ বর্ণহীন বস্তুতে পরিণত করে তাহলে সেই পদার্থটাকে আমরা কি বলি? রঙিন বস্তু যদি বর্ণহীন হয়ে যায় তাহলে তার নাম কি, তাকে কি বলা যায়? আচ্ছা হ্যাঁ, আমি তো তোমাদের কমেন্ট দেখতে চাই, আমি চাচ্ছি যে তোমরা প্রশ্ন করো। আচ্ছা, বিরঞ্জক, এই যে হুমায়রা রশিদ সে বলেছে বিরঞ্জক, ইয়েস। আচ্ছা, শর্ট সিলেবাস সম্বন্ধে আসলে বলার কিছু নেই, শর্ট সিলেবাস সম্বন্ধে পরে এক সময় কথা বলা যাবে। আচ্ছা, এখানে বিরঞ্জক বলে, রাইট। রাতুল বলেছে বিরঞ্জক বলে, ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এটাকে বিরঞ্জক আমরা বলতে পারি। তাহলে সালফার ডাইঅক্সাইড একাধারে অম্লীয় অক্সাইড, তারপরে এটা হচ্ছে জারক, এটা হচ্ছে বিজারক, আবার এটা বিরঞ্জক। তোমরা জানো যে খাবারকে সংরক্ষণ করার জন্য একটা পদ্ধতি আছে যার নাম হচ্ছে স্মোকিং পদ্ধতি। তো এখানে কি করা হয়, কাঠকে পোড়ানো হয়, পোড়ানোর ফলে ওখানে যে স্মোক তৈরি হয় সেই স্মোকটার মধ্যে ফল রাখা হয়, এর ফলে ফলটা সহজে তোমার নষ্ট হয় না। তাহলে এখানে কিন্তু এই সালফার ডাইঅক্সাইড তৈরি হয় এবং সেটা কিন্তু একটা প্রিজারভেটিভ হিসেবে কাজ করে, অর্থাৎ জীবাণুর বিরুদ্ধে ফাইট করে, জীবাণুর যে গ্রোথটা সেটা সে কমিয়ে দেয়, রাইট। তাহলে এটাকে আমরা একটা প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে সালফার ডাইঅক্সাইডের বিভিন্ন বৈশিষ্ট্য আমরা জানলাম। ডিয়ার স্টুডেন্টস, এবারে চলে আসি আমরা H2S, এটাকে বলা হয় হাইড্রোজেন সালফাইড। এটার নাম হচ্ছে হাইড্রোজেন সালফাইড এবং এটা হচ্ছে একটা অম্লধর্মী যৌগ, এটা হচ্ছে একটা অ্যাসিড এবং অ্যাসিড হিসেবে এটার নাম হচ্ছে, অ্যাসিড হিসেবে একটা নাম আছে। তোমরা কি জানো এর অ্যাসিড হিসেবে নাম কি? H2S। এটা একটা H2S মানে হাইড্রোজেন সালফাইড, এর গন্ধ হচ্ছে পচা ডিমের মতো, কিন্তু এটা অ্যাসিড হিসেবে এটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে হাইড্রোসালফিউরিক অ্যাসিড, H2S, হাইড্রোসালফিউরিক অ্যাসিড। তো এটার সাথে যদি আমরা ক্ষারের বিক্রিয়া দিই সোডিয়াম হাইড্রোক্সাইডের, তাহলে বিক্রিয়ার ফলে আমরা পাবো সোডিয়াম সালফাইড আর পাবো আমরা পানি। আর পাশাপাশি H2S এর সাথে যদি আমরা এখানে ক্লোরিনের বিক্রিয়া দিই তাহলে এখানে সালফার এবং HCl পাওয়া যায়। এই বিক্রিয়াটার দিকে তাকাও, সালফারের চার্জ হলো 2, এখানে চার্জ হলো 0। তাহলে চার্জটা কি পেয়েছে, এখানে বৃদ্ধি পেয়েছে, তাহলে এখানে জারণ ঘটেছে।
তাহলে H2S এর জারণ ঘটেছে, তাহলে H2S একটা বিজারক হিসেবে কাজ করে। H2S হচ্ছে একটা বিজারক। তাহলে H2S হচ্ছে একটা অম্লীয় যৌগ, অম্লধর্মী যৌগ অর্থাৎ অ্যাসিড হিসেবে কাজ করে, আবার এটা একটা বিজারক হিসেবে কাজ করে। কারণ আমরা দেখতে পাচ্ছি ক্লোরিনের সাথে বিক্রিয়ার সময় তার জারণ সংখ্যার কী হয়েছে, পরিবর্তন হয়েছে। জারণ সংখ্যাটা -2 থেকে বৃদ্ধি পেয়েছে, তার জারণ হয়েছে। আর যে পদার্থের জারণ হয় তাকে বলা হয় বিজারক পদার্থ। এটা হচ্ছে H2S এর একটা ধর্ম। সো মাই ডিয়ার স্টুডেন্টস, H2S এর পরে সালফারের গুরুত্বপূর্ণ আরেকটা যৌগ আছে যেটাকে বলা হয় H2SO4, এটাকে বলা হয় সালফিউরিক অ্যাসিড। তো সালফিউরিক অ্যাসিড হচ্ছে একটা দ্বিক্ষারকীয় অ্যাসিড, কারণ এটা 2টা হাইড্রোজেন আয়ন দান করে। নাম্বার 2 হচ্ছে এটা গাঢ় অবস্থায় একটা জারক হিসেবে কাজ করে। আর নাম্বার 3 হচ্ছে এটা গাঢ় অবস্থায় একটা নিরোধক হিসেবে কাজ করে। তাহলে দিস অল অ্যাবাউট দ্য প্রপার্টিস অফ দ্য গ্রুপ 16 এলিমেন্ট। বেসিক্যালি আমরা এখানে গ্রুপ 16 এলিমেন্টে অক্সিজেন এবং সালফার এবং তাদের যে কম্পাউন্ডগুলো তাদের প্রপার্টিস নিয়ে এখানে আলোচনা করলাম। এখন এই অক্সিজেন এটা হচ্ছে একটা বহুরূপী মৌল, এটা হচ্ছে একটা বহুরূপী মৌল। অক্সিজেনকে O2 আকারে পাওয়া যায়, O3 আকারে পাওয়া যায়। O2 হচ্ছে ডাই অক্সিজেন আর O3 হচ্ছে আমাদের ট্রাই অক্সিজেন। এবং এই ট্রাই অক্সিজেনের আরেকটা নাম আছে, তোমরা কি জানো এর অপর নাম কি? O2 মানে অক্সিজেন একটা বহুরূপী মৌল, অর্থাৎ অক্সিজেনকে প্রকৃতিতে বিভিন্ন রূপে পাওয়া যায়, এর ফলে এদের ধর্ম বিভিন্ন হয়। এবং এর যে রূপভেদগুলো সেগুলো হচ্ছে একটা O2 একটা O3। O2 মানে ডাই অক্সিজেন, O3 মানে ট্রাই অক্সিজেন। তো ট্রাই অক্সিজেনের একটা বিশেষ নাম আছে, খুব পপুলার একটা নাম আছে, নামটা কি? ইয়েস, আমি দেখতে পাচ্ছি এখানে অনেকেই উত্তর দেওয়ার চেষ্টা করছো তোমরা। হুমায়রা রশিদ, থ্যাংক ইউ হুমায়রা। রাতুল উত্তর দিয়েছে, তারপর যে তাসিন তাজওয়ার উত্তর দিয়েছে, লাইলা উত্তর দিয়েছে, তারপরে আমি দেখতে পাচ্ছি থ্যাংক ইউ SP জয় উত্তর দিয়েছে। ওয়াও, তাহলে এখানে আমরা বলবো যেটা সেটা হচ্ছে ওজন। রেবেকা খানম উত্তর দিয়েছে, থ্যাংক ইউ। ওজন, রাতুল থ্যাংক ইউ, আমি তোমার দেখতে পেয়েছি। এটাকে বলা হয় ওজন। O3 মানে হচ্ছে ওজন। তো অক্সিজেনের যেটা স্ট্রাকচার সেটা হচ্ছে এরকম, আর ওজনের যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে লাইক দিস। এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে এরকম, এটা হচ্ছে ওজনের একটা স্ট্রাকচার বা ওজনের গঠন আমরা বলতে পারি। তো এখানে রেজোনেন্স নামে একটা ঘটনা ঘটে এবং রেজোনেন্সের ফলে এটাকে আমরা এভাবে দেখাতে পারি, অক্সিজেন, এখানে অক্সিজেন, এটা সিঙ্গেল বন্ড, এটা ডাবল বন্ড, এটা প্লাস, দুইটা ইলেকট্রন এখানে দিয়ে 1 2 3 4 1 2 3 4 5 6 মাইনাস। তো দুইটাকে একসাথে করে কম্বাইন করে আমরা ওজনকে এভাবে লিখি, এখানে ওজন দিয়ে লাইক দিস। তাহলে এটা হচ্ছে আমাদের ওজন। ওজন হচ্ছে আমরা জানি যে এটা আমাদের জন্য মানে আমাদেরকে সেভ করে আর কি, সূর্যের যে আল্ট্রাভায়োলেট সেটাকে এসে অবজার্ভ করে ফেলে। এটা হচ্ছে এটা উপকারী দিক, কিন্তু এর অনেক ক্ষতিকারক দিকও কিন্তু আছে। এবারে আমরা ডিয়ার স্টুডেন্টস গ্রুপ 16 আমাদের হয়ে গেল। আমরা এখন আরেকটা গ্রুপে চলে যাব, সেটা হচ্ছে আমাদের গ্রুপ 17। তো গ্রুপ 17-এ যে মৌলগুলো আছে, আচ্ছা গ্রুপ 16-এ একটা কথা বলি, সেটা হচ্ছে গ্রুপ 16-এর মৌলগুলো তাদের একটা বিশেষ নাম আছে। গ্রুপ 16-এ যারা যেসব মৌল আছে তাদের একটা বিশেষ নাম আছে। তোমরা কি জানো গ্রুপ 16-এর যে মৌলগুলো তাদের বিশেষ নাম কি? গ্রুপ 16-এর মৌলগুলোর বিশেষ নাম হচ্ছে চালকোজেন। এদেরকে কেন চালকোজেন বলে? চালকোজেন শব্দের অর্থ হচ্ছে আকরিক উৎপাদনকারী। চালকোজেন শব্দের অর্থ হচ্ছে আকরিক উৎপাদনকারী, অর্থাৎ যারা ধাতুর সাথে বিক্রিয়া করে এবং ধাতুর বিভিন্ন আকরিক উৎপন্ন করে তাদেরকে বলা হয় চালকোজেন। তাহলে এখানে অক্সিজেন, সালফার এদের সাথে যদি ধাতু যুক্ত হয়, যেমন জিঙ্ক সালফাইড, তারপরে Fe3O4, এগুলো কিন্তু এটা জিঙ্কের আকরিক, এটা কিন্তু আয়রনের আকরিক, এটা কিন্তু লেডের আকরিক। তাহলে দেখা যাচ্ছে যে এই গ্রুপে যে মৌলগুলো থাকে তারা বিভিন্ন ধাতুর সাথে যুক্ত হয়, বিক্রিয়া করে এবং সেই ধাতুর আকরিক উৎপন্ন করে, সেই জন্য এদেরকে বলা হয় চালকোজেন, মানে আকরিক উৎপাদনকারী মৌল। চালকোজেন শব্দের অর্থ হচ্ছে আকরিক উৎপাদনকারী মৌল। প্রিয় শিক্ষার্থীরা, এবারে চলে আসি আমরা গ্রুপ 17। গ্রুপ 17-এ আছে আমাদের ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, আর একটা হচ্ছে আমাদের টিএস মানে হচ্ছে টেনিসাইন। তাহলে এই মৌলগুলো হচ্ছে আমাদের গ্রুপ 17-এর মৌল এবং এই মৌলগুলোর নাম হচ্ছে হ্যালোজেন। এদেরকে হ্যালোজেন বলে। হ্যালোজেন মানে হচ্ছে এরা বিভিন্ন সামুদ্রিক লবণ তৈরি করে, যেমন সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম আয়োডাইড, সোডিয়াম ব্রোমাইড, এগুলো হলো বিভিন্ন ধরনের সামুদ্রিক লবণ। সামুদ্রিক লবণ তৈরি করার কারণে এই মৌলগুলোকে বলা হয় হ্যালোজেন। হ্যালোজেন মানে হচ্ছে সি সল্ট মেকার বা সি সল্ট প্রডিউসার এলিমেন্ট। এখন এই মৌলগুলোর মধ্যে এই ফ্লোরিন হচ্ছে একটা গ্যাস, ক্লোরিন হচ্ছে গ্যাস, ব্রোমিন হচ্ছে তরল, আয়োডিন হচ্ছে কঠিন, অ্যাস্টাটিন, টেনিসাইন এগুলো হলো সলিড, এগুলো হচ্ছে আমাদের কঠিন পদার্থ। তো পৃথিবীতে
যতগুলো মৌলিক পদার্থ আছে এই মৌলিক পদার্থগুলোর মধ্যে কতগুলো হলো ধাতু, কতগুলো হলো অধাতু, কতগুলো হলো আমাদের উপধাতু। এখন ধাতুগুলোর মধ্যে মার্কারি হচ্ছে তরল, আর অধাতুগুলোর মধ্যে একমাত্র তরল অধাতু হচ্ছে ব্রোমিন, এবং ব্রোমিনের কালারটা হচ্ছে তোমার লাল। ব্রোমিনের কালারটা হচ্ছে আমাদের লাল। ফ্লোরিন হচ্ছে আমাদের, এই ফ্লোরিন যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের হলুদাভ একটা গ্যাস, এটা হচ্ছে সবুজাভ হলুদ একটা গ্যাস, সবুজাভ হলুদ। আর ব্রোমিনটা হচ্ছে আমাদের লালচে বাদামি একটা গ্যাস, আর আয়োডিনটা হচ্ছে বেগুনি রঙের একটা পদার্থ। আর এখানে অ্যাস্টাটিন হচ্ছে আমাদের রেডিও অ্যাক্টিভ, অর্থাৎ তেজস্ক্রিয় একটা পদার্থ। অ্যাস্টাটিন হচ্ছে আমাদের রেডিও অ্যাক্টিভ মানে হচ্ছে আমাদের তেজস্ক্রিয় পদার্থ, ঠিক আছে। ব্রোমিনের কালারটা হচ্ছে লালচে বাদামি। তো এই মৌলগুলো ডিয়ার স্টুডেন্টস, এরা হলো সবাই আমাদের নন মেটাল। নন মেটাল মানে কি? নন মেটাল মানে হচ্ছে সবাই হচ্ছে অধাতু। ওকে, এখন আমরা এদের ধর্ম নিয়ে একটু আলোচনা করতে চাই। এই মৌলগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এদের যোজনী শেলটা NH2NP5, অর্থাৎ বাইরের শেলে এদের 7টা করে ইলেকট্রন আছে। যেহেতু 7টা করে ইলেকট্রন আছে, তাই একটা ইলেকট্রন গ্রহণ করে এরা অষ্টক পূরণ করে, তাই এদের যোজনী হচ্ছে 1। আর এদের যে জারণ সংখ্যা হচ্ছে -1 হয়। এছাড়া +1, +3, +5, +7 হতে পারে। এই যে -1 যেটা, এটা হচ্ছে ফ্লোরিনের জন্য, আর অন্য মৌলের জন্য এখান থেকে শুরু করে এই পর্যন্ত সব হতে পারে, অর্থাৎ ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাদের ক্ষেত্রে -1 হতে পারে, আবার +1, +3, +5, +7 এগুলো হতে পারে। তাহলে ফ্লোরিন হচ্ছে অলওয়েজ -1, আর বাকিগুলো হলো +1, +3, +5, +7, ইভেন -1ও সেগুলো হতে পারে। তো এর কারণটা কি? আমরা গ্রুপ 16-এ একটা ব্যাখ্যা শিখেছিলাম, সেই ব্যাখ্যাটা এখানেও কিন্তু অ্যাপ্লিকেবল, রাইট? সেই ব্যাখ্যাটা আমরা এখানেও প্রয়োগ করব। ব্যাখ্যাটা হচ্ছে যে এখানে যে মৌলগুলো আছে সেই মৌলগুলো হচ্ছে আমাদের ফ্লোরিনের কথা যদি বলি ডিয়ার স্টুডেন্টস, ফ্লোরিনে 9টা ইলেকট্রন আছে। তাহলে ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, 2s2 আর 2p5। আর ক্লোরিনের 17টা ইলেকট্রন আছে, এটা হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, এটা হচ্ছে 3p5। তাহলে ভালো করে তাকায় দেখো, এটা সেকেন্ড শেলে কিন্তু 2d এটা নাই, আর এটা থার্ড শেলে কিন্তু এখানে 3d আছে। তাহলে যেহেতু ফ্লোরিনের যোজনী শেলে এটা ডি নাই, তাই তার পক্ষে যোজনী পরিবর্তন করা সম্ভব না, সে অলওয়েজ হচ্ছে 1। আর বাকিগুলোর ক্ষেত্রে যেহেতু থার্ড শেল, ফোর্থ শেল, ফিফথ শেল এগুলো আছে, সেখানে ডি উপস্থিত যেহেতু আছে, আর ডি উপস্থিত থাকার কারণে তারা কি করে, তাদের যোজনীকে চেঞ্জ করতে পারে, তাদের জারণ সংখ্যাকে চেঞ্জ করতে পারে, এবং কখনো তারা +1, কখনো +3, কখনো +5, কখনো +7 প্রদর্শন করে। এই মৌলগুলো যদি আমরা সাইজের কথা বলি, যত নিচে নামা যাবে সাইজ তত বাড়বে। তার মানে ফ্লোরিনের চাইতে ক্লোরিনের সাইজটা বড়, ব্রোমিন আরও বড়, আয়োডিনের সাইজটা আরও বড়, নাম্বার 1। নাম্বার 2 যদি আমরা বলি এদের আয়নীকরণ শক্তি, তা ফ্লোরিনের আয়নীকরণ শক্তি সবচেয়ে বড়, বেশি, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপর হচ্ছে আমাদের আয়োডিন, অর্থাৎ এখান থেকে ইলেকট্রন বের করতে শক্তি সবচেয়ে বেশি লাগবে। নাম্বার 3 হচ্ছে আমরা যদি তড়িৎ ঋণাত্মকতার কথা বলি, তাহলে ফ্লোরিনের ঋণাত্মকতা সবচেয়ে বেশি, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপর হচ্ছে আমাদের আয়োডিন। এটা ঋণাত্মকতা 4, এটা ঋণাত্মকতা 3, এটা ঋণাত্মকতা 2.8, এটা ঋণাত্মকতা প্রায় 2.5-এর মতো। তাহলে আমরা কতগুলো বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি। তারপরে হচ্ছে আমরা যদি এদের ইলেকট্রন আসক্তির কথা বলি, তাহলে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের চেয়ে বেশি, তারপর হচ্ছে ব্রোমিন, তারপর হচ্ছে আমাদের আয়োডিন। এখানে একটা ব্যতিক্রম লক্ষ্য করা যায়, এটা যখন আমরা ইলেকট্রন আসক্তি ডিটেলস পড়বো তখন এটা নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। ওকে, ডিয়ার স্টুডেন্টস, আমি যে আলোচনাগুলো করছি তোমরা কি আসলে আমার কথা বুঝতে পারছো? আচ্ছা, কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবে। এরপরে আমরা যেটা আলোচনা করতে চাই, এটা ঋণাত্মকতার ক্রম গেল। এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে এদের বন্ড এনার্জি। এটা খুব ইম্পর্টেন্ট। 5 নম্বর, বন্ধন শক্তি। তাহলে এখানে এটা হচ্ছে ফ্লোরিনের সাথে ফ্লোরিন, ক্লোরিনের সাথে ক্লোরিন, ব্রোমিনের সাথে ব্রোমিন, আর আয়োডিনের সাথে আয়োডিন। এখন বন্ধন শক্তির যে মানগুলো, এই মানগুলো যদি আমরা বসাই তাহলে দেখা যাবে
যে ফ্লোরিনের যে বন্ধন শক্তি 158 কিলোজুল পার মোল, এটা হচ্ছে 158 কিলোজুল পার মোল। আর ক্লোরিনের ক্ষেত্রে মানটা হচ্ছে 243 কিলোজুল পার মোল, 243 কিলোজুল পার মোল। তারপর হচ্ছে আমরা ব্রোমিন যদি বলি 192 কিলোজুল পার মোল, 192 কিলোজুল পার মোল। আবার যদি আমরা আয়োডিনের কথা বলি তাহলে এটা হচ্ছে 151 কিলোজুল পার মোল, 151 কিলোজুল পার মোল। এখন বিষয়টা হচ্ছে যে এখানে যত নিচে যাওয়া যাচ্ছে তত কিন্তু এখানে বন্ধন শক্তির মানটা আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি কমতেছে, বন্ধন শক্তির মান কমে যাচ্ছে। তা ফ্লোরিনের তো বন্ধন শক্তি সবচেয়ে বেশি হওয়ার কথা, কারণ বন্ধনের দৈর্ঘ্য যত ছোট হবে, বন্ধন দৈর্ঘ্য যত কম হবে, বন্ড এনার্জি তত কী হবে, বেশি হবে। তাহলে এখানে ফ্লোরিনের সাইজটা সবচাইতে ছোট, তাহলে সাইজটা যেহেতু সবচাইতে ছোট, তাহলে তো আমরা আশা করি ফ্লোরিনের বন্ধন শক্তিটা সবচাইতে বেশি হওয়া উচিত, তাই না? আমি যদি এদের ব্যাসার্ধের মানগুলো উল্লেখ করি তাহলে এখানে দেখা যাবে যে ফ্লোরিনের ব্যাসার্ধের মানটা হচ্ছে সবচেয়ে মানে এখানে কিন্তু আন্তঃনিউক্লিয়ার দূরত্ব মানে ফ্লোরিন যে দূরত্বের মানটা, সেই দূরত্বটা কিন্তু সবচাইতে কম, কারণ ফ্লোরিনের সাইজটা ছোট। ফ্লোরিন বড়, ব্রোমিন আরও বড়, আয়োডিন আরও বড়। যদি বন্ডের লেন্থটা বেড়ে যায় তাহলে বন্ড সহজে ভাঙা যাবে, আর যদি বন্ড সহজে ভাঙা যায় তাহলে বন্ড ডিসোসিয়েশন এনার্জি যেটা বা বন্ড ফরমেশন এনার্জি যেটা, তার মানটা কম হবে। তাহলে যত নিচে যাব তত কিন্তু এখানে বন্ধন দৈর্ঘ্য বাড়তেছে, তাই মানটা কিন্তু আস্তে আস্তে কমতেছে। তা ফ্লোরিনের সবচেয়ে বেশি হওয়া উচিত, কিন্তু এটা সবচেয়ে কম হয়েছে কেন? এর উত্তরটা হচ্ছে যে এখানে ফ্লোরিনের এখানে যে আমরা ফ্লোরিন আছে, এই ফ্লোরিনের মধ্যে এরকম লোন পেয়ার ইলেকট্রন আছে। তো এই লোন পেয়ার ইলেকট্রনগুলো এটা হচ্ছে নিউক্লিয়াসের খুব কাছে থাকার কারণে এখানে যে ইলেকট্রনগুলো বন্ড তৈরি করে, এই বন্ড পেয়ার ইলেকট্রন এটা লোন পেয়ার ইলেকট্রনগুলোকে অত্যন্ত স্ট্রংলি কী করে, রিপেল করে। যখন মারাত্মক রিপালশন হয় তখন বন্ডটা দুর্বল হয়ে যায়, আর রিপালশনের কারণে, বিকর্ষণের কারণে বন্ড যখন দুর্বল হয়ে যায় তখন বন্ড তাড়াতাড়ি ভেঙে যায়, এবং এই কারণেই হচ্ছে এটার ডিসোসিয়েশন এনার্জির মানটা অনেক কম, এবং এই কারণে এটা রিঅ্যাক্টিভিটি অনেক বেশি। ক্লিয়ার বিষয়টা? দেখি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, রাতুল উত্তর দিয়েছি ইলেকট্রন বিকর্ষণ। থ্যাংক ইউ রাতুল, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এরপরে ডিয়ার স্টুডেন্টস আমরা আরেকটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এগুলো হলো এদের কমন কতগুলো বৈশিষ্ট্য গেল। এখন আসো হ্যালোজেন যৌগ। হ্যালোজেন যৌগ মানে হচ্ছে ইন্টারো হ্যালোজেন কম্পাউন্ড। যে সমস্ত যৌগের মধ্যে শুধুই হ্যালোজেন থাকে, অর্থাৎ হ্যালোজেন প্লাস হ্যালোজেন সমান একটা যৌগ, তার নাম হ্যালোজেন যৌগ। তাহলে হ্যালোজেন যৌগ হচ্ছে এমন এক ধরনের যৌগ যে যৌগের মধ্যে শুধুই হ্যালোজেন থাকে, রাইট? দুইটাই হ্যালোজেন থাকবে, তার নাম হ্যালোজেন যৌগ। তো এদের সংকেতটা হচ্ছে AXN এই টাইপের, যেমন এখানে ClF3, ঠিক আছে, তারপর হচ্ছে IF7, তারপর হচ্ছে ICl, এগুলো হচ্ছে হ্যালোজেন যৌগ। এখানে লক্ষ্য করে দেখো, এই ক্লোরিন ফ্লোরিন দুইটাই হ্যালোজেন, আয়োডিন ফ্লোরিন দুইটাই হ্যালোজেন, আয়োডিন ক্লোরিন দুইটাই হচ্ছে আমাদের এখানে হ্যালোজেন। তো এখানে কিছু কন্ডিশন আছে, সেটা হচ্ছে এ হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো হবে এ। এখানে এ যেটা, এ হতে পারে ক্লোরিন অথবা ব্রোমিন অথবা আয়োডিন, অর্থাৎ কেন্দ্রীয় মৌল। কেন্দ্রীয় মৌল হবে ক্লোরিন বা ব্রোমিন বা আয়োডিন, এটা কখনোই ফ্লোরিন হবে না। হ্যালোজেন যৌগে কেন্দ্রে কখনোই ফ্লোরিন থাকবে না। আর এক্স যেটা, আমরা যে এক্স দেখতে পাচ্ছি, এক্স মানে হচ্ছে আমাদের সাইড অ্যাটম, এবং এই সাইড অ্যাটমটা এটা হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন। এটা ফ্লোরিন হতে পারে, ক্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে, এবং এটা কখনোই তোমার আয়োডিন হবে না। এবং এনের মানটা, এই যে এন যেটা দেখতে পাচ্ছ, এনের মানটা 1 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, ইভেন এটা 7 হতে পারে। তাহলে এই জিনিসটা জানা থাকলে তোমার এখানে হ্যালোজেন যৌগ থেকে প্রশ্ন করা হয়, এবং এই প্রশ্ন যদি করা হয় তাহলে এটার আনসার তোমরা দিতে পারবে। তাহলে এনের মান 1, 3, 5, 7 এগুলো হবে, কারণ বেজোর ইলেকট্রনের সংখ্যা IF2 হবে না। IF2 কেন হবে না? কারণ বেজোর ইলেকট্রনের সংখ্যা 1 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে। 1, 3, 5, 7 যেহেতু আছে, তাই 1, 3, 5, 7 যেহেতু আছে, ICl, ইয়েস ICl। তাহলে তোমরা নিজেদের মতো করে যে কটা পর হ্যালোজেন যৌগ লিখে পাঠাও দেখি। হ্যালোজেন যৌগের সংকেতটা হচ্ছে A, তারপর হচ্ছে XN, এটা হচ্ছে কমন টার্ম। এ হলো কেন্দ্রীয় মৌল, এটা ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন হতে পারে, কিন্তু এটা কখনোই ফ্লোরিন হবে না। আর এক্সটা হচ্ছে সাইড অ্যাটম হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন হবে, এটা কখনোই আয়োডিন হবে না। আর এনের মানটা 1, 3, 5, 7 এটা হতে পারে। তাহলে যে যা বুঝছো তারা লোকে নিজেদের মতো করে কয়েকটা হ্যালোজেন যৌগের সংকেত এখানে লিখে পাঠিয়ে দাও। ClF3 ঠিক আছে, তারপরে দেখি, আচ্ছা, তাহলে এখানে IF6 হবে না, কারণ এখানে তোমার এনের মানটা এটা হচ্ছে 1, 3, 5, 7, এটা 6 কখনো হবে না। তাহলে শোয়েব ইসলাম, IF6 এটা পসিবল না, IF6 হবে না। IF5, ইয়েস IF5 পসিবল। আচ্ছা, XE তো BRCl,
ঠিক আছে, BrCl হবে। কারণটা হচ্ছে তো IF, হ্যাঁ এটা ঠিক আছে, তারপর ClF এটা ঠিক আছে, ICl5, ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে ClF5, ওকে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে তোমরা অনেক আন্তঃহ্যালোজেন যৌগের সঙ্গে নিজেরাই লিখতে পারছো এবং সঠিকভাবে লিখতে পারছো, তোমাদের কারো কোনো কোথাও ভুল হচ্ছে না। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। এবারে ডিয়ার স্টুডেন্টস, আমরা যেটা আমি আলোচনা করতে চাই সেটা হচ্ছে আন্তঃহ্যালোজেন যৌগের পরে যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে CFC। তোমরা CFC সম্বন্ধে অবশ্যই জানো। CFC এর ফুল ফর্মটা কি? CFC হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। অর্থাৎ এই যে মিথেন আছে, তারপরে এই যে ইথেন আছে, তো ইথেন থেকে হাইড্রোজেন পরমাণুকে যদি আমরা ফ্লোরিন এবং ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত করি, তাহলে যে যৌগগুলো পাওয়া যায় সেগুলো হলো CFC, মানে ক্লোরোফ্লোরোকার্বন। এগুলোকে আমরা একসময় রেফ্রিজারেটরে ব্যবহার করতাম, রাইট, ঠান্ডা করার জন্য। কিন্তু এটা পরিবেশের জন্য ক্ষতিকারক, ওজোন লেয়ারকে ধ্বংস করে, তাই সারা পৃথিবীতে এটার উৎপাদন বিপণন সবগুলো নিষিদ্ধ। তো এই যে CFC বা ক্লোরোফ্লোরোকার্বন, যেমন CCl2F2, এটা হচ্ছে CFC, ক্লোরোফ্লোরোকার্বন। বাণিজ্যিকভাবে এদেরকে বলা হয় ফ্রেয়ন। বাণিজ্যিকভাবে এদেরকে কী বলা হয়? ফ্রেয়ন বলা হয়। তাহলে মিথেন এবং ইথেনের ক্লোরোফ্লুরো যে জাতকগুলো, অর্থাৎ মিথেন থেকে হাইড্রোজেনকে বা ইথেন থেকে হাইড্রোজেনকে ফ্লোরিন দ্বারা প্রতিস্থাপিত করলে যে যৌগগুলো পাওয়া যাবে সেগুলি হলো আমাদের CFC, মানে ক্লোরোফ্লোরোকার্বন। এবং এই ক্লোরোফ্লোরোকার্বনগুলোকে কমার্শিয়ালি ফ্রেয়ন বলা হয়। এবং ফ্রেয়নগুলো এগুলো হলো মানে রেফ্রিজারেটরে বা তোমার মনে করো বিভিন্ন জায়গায় এটা শীতল কারক হিসেবে কী করা হয়? ব্যবহার করা হয়। কিন্তু এটার প্রবলেমটা হচ্ছে এটা ওজোন লেয়ারের জন্য ক্ষতিকারক, সেই জন্য এটা ব্যান করা হয়েছে। এখন আমরা এটার নামকরণ সম্বন্ধে একটু জানতে চাই। যেমন এদেরকে বলা হয় ফ্রেয়ন বলা হয়। তো এখন এই ফ্রেয়নের ক্ষেত্রে নামটা হচ্ছে ফ্রেয়ন ABC। মনে করো CCl2F2 দিছে, দিয়ে বলতেছে এটার নাম কি হবে? তাহলে এটার নামটা হচ্ছে ফ্রেয়ন ABC। এ মানে কি? এ মানে কার্বনের সংখ্যা -1। এ মানে কি? কার্বনের সংখ্যা -1। কার্বনের সংখ্যা -1। কার্বন এখানে আছে কয়টা? একটা। তাহলে 1 থেকে 1 বাদ দাও, তাহলে এটা 0 হবে। বি মানে কি? হাইড্রোজেনের সংখ্যা +1। এখানে কি হাইড্রোজেন আছে? নাই, তাহলে 0 + 1, তার মানে 1। আর সি মানে হচ্ছে ফ্লোরিনের সংখ্যা। ফ্লোরিন এখানে কয়টা আছে? 2টা, তাহলে 2 লিখলাম। তাহলে আমরা এটার নাম বলতে পারি, এই যে CCl2F2, এটার নাম বলতে পারি আমরা ফ্রেয়ন এ। এর মান হলো 0, বি এর মান হলো 1, সি এর মান হলো 2। 0টা লেখা হয় না, এটার নাম হচ্ছে জাস্ট ফ্রেয়ন 1-2। এটাকে বলা হয় ফ্রেয়ন 1-2। তোমরা কি ব্যাপারটা বুঝতে পেরেছো? যদি বুঝে থাকো জাস্ট একটু আমাকে রেসপন্ড করো। এটা হচ্ছে ফ্রেয়ন 1-2, ক্লোরোফ্লোরোকার্বন, ইয়েস, ঠিক আছে। ইভা আক্তার, ইয়েস, ক্লোরোফ্লোরোকার্বন। এখন আমি ফ্রেয়নের নামকরণটা শেখালাম। বিষয়টা যদি ক্লিয়ার হও তাহলে তোমাদেরকে আমি একটা প্রবলেম থ্রো করতে চাই। আচ্ছা, একটা প্রবলেম থ্রো করতে চাই ডিয়ার স্টুডেন্টস। তোমরা একটা নাম আমাকে বলে দাও, সেটা হলো CClF3। তাহলে এটার নাম কি হবে? ফ্রেয়ন কি হবে এটার নাম? CClF3। আচ্ছা, অশোক মিস্ত্রি বুঝতে পেরেছো? ওকে, ফাইন, থ্যাংক ইউ। রাতুল, আচ্ছা, একটু রিপিট করতে বলছে। নোমান মল্লিক রিপিট করতে বলেছো। পলি আক্তার রিপিট করতে বলেছো। ওকে ওকে, ঠিক আছে, আমি রিপিট করছি। ঠিক আছে, আরেকবার, ঠিক আছে, আমি রিপিট করছি। এটা হচ্ছে ভালোভাবে বোঝার চেষ্টা করবা। এটা হচ্ছে CCl2F2। তো এটার নাম হচ্ছে ফ্রেয়ন, তারপরে ABC। তো এখন ABC এর জায়গাটা নাম্বার হবে। যেমন ধানের নাম আছে না, BR12, BR11, BR13, এরকম বিভিন্ন বাংলাদেশের যে ধান, কৃষি প্রধান দেশ, তো ঠিক সেরকম ফ্রেয়নের ক্ষেত্রে কখনো 1-2, কখনো 1-1, কখনো বিভিন্ন ইউজ করা হয়। তো এখানে নাম্বারটা কীভাবে আসে? এখানে যে এ আছে, এ মানে হচ্ছে কার্বনের সংখ্যা -1। তাহলে এখানে কার্বন কয়টা আছে? একটা আছে, তাহলে 1 - 1 মানে এটা 0। আর বি মানে হচ্ছে হাইড্রোজেনের সংখ্যা +1। তাহলে এখানে কি কোথাও হাইড্রোজেন আছে? আমি তো দেখতে পাচ্ছি না। তোমরা কি দেখতে পাচ্ছ হাইড্রোজেন? এখানে কোনো হাইড্রোজেন নাই। তাহলে হাইড্রোজেন হলো 0 + 1, তার মানে এটা কত হবে? 1। আর সি মানে হচ্ছে ফ্লোরিনের সংখ্যা। তাহলে এখানে ফ্লোরিন কয়টা আছে? দেখো 2টা আছে, তাহলে 2। তার মানে এখানে আমাদের এ এর মান হলো 0, বি এর মান হলো 1, আর সি এর মান হলো আমাদের 2। তাহলে এটা ফ্রেয়ন 0-1-2। 0টা লেখা হয় না, শুধু ফ্রেয়ন 1-2। এখন কি বুঝেছো ডিয়ার স্টুডেন্টস? এখন বুঝেছো? আচ্ছা, CClF3, ফ্রেয়ন 1-3, ইয়েস। সাদিদের উত্তর ঠিক হয়েছে।
আচ্ছা, ফ্রেয়ন 1-3, ইয়েস। ইভা আক্তার ঠিক আছে, এসপি জয় ঠিক আছে। আচ্ছা, একটু আগে যে বলেছিলে যে বুঝতে অসুবিধা হয়েছে, সে কি ক্লিয়ার? একটু ফিডব্যাক দাও দেখি, বুঝতে প্রবলেমটা এখন আছে না ক্লিয়ার হয়েছে? ওকে, ফ্রেয়ন 1-3, আচ্ছা, ইয়েস, ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা এবারে যেটা আলোচনা করতে চাই সেটা হলো হ্যালোজেন হাইড্রাইড। হ্যালোজেনগুলো তৈরি করে HF, HCl, HBr এবং HI, এগুলো হচ্ছে কতগুলো হাইড্রাইড, HF, HCl, HBr, HI। তো আমরা যদি এদের বয়লিং পয়েন্টের কথা চিন্তা করি, স্ফুটনাঙ্কের কথা চিন্তা করি, তাহলে এদের মধ্যে স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি হচ্ছে HF-এর, আর বাকিগুলো কিন্তু এগুলোর স্ফুটনাঙ্ক অনেক কম। যেমন HF-এর যে স্ফুটনাঙ্ক, হাইড্রোজেন ফ্লোরাইড স্ফুটনাঙ্ক 19.9 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে 19.9 ডিগ্রি সেলসিয়াস। আর HCl তার স্ফুটনাঙ্ক হচ্ছে -85 ডিগ্রি সেলসিয়াস, -85 ডিগ্রি সেলসিয়াস। আবার HBr-এর স্ফুটনাঙ্ক হচ্ছে -66.7 ডিগ্রি সেলসিয়াস। আর HI যেটা লাস্টে আছে তার স্ফুটনাঙ্কের মান হচ্ছে আমাদের -35.35 ডিগ্রি সেলসিয়াস, -35.35 ডিগ্রি সেলসিয়াস। তাহলে লক্ষ্য করে দেখো, এটা যদি একটা গ্রাফের মাধ্যমে দেখাই, এই গ্রাফগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটা হচ্ছে আণবিক ভর, আর এটা হচ্ছে বয়লিং পয়েন্ট মানে স্ফুটনাঙ্ক। তাহলে এটা হচ্ছে HF সবচেয়ে বেশি, তারপরে HCl, HBr, HI। তাহলে এটাও কিন্তু টিকমার্ক গ্রাফ। HF, এটা হলো HCl, এটা HBr, এটা হচ্ছে HI। তা গ্রাফটা এরকম কেন হলো? এর উত্তরটা হচ্ছে যে HFটা হচ্ছে হাইলি পোলার, এটা হচ্ছে পোলার। যেহেতু পোলার, তাহলে এখানে কি বন্ড কাজ করে? এখানে হাইড্রোজেন বন্ধন কাজ করে। যেহেতু HF পোলার, তাহলে পোলার হওয়ার কারণে এখানে কি হবে? HF-এর মধ্যে হাইড্রোজেন বন্ধন কাজ করবে। যেহেতু হাইড্রোজেন বন্ধন কাজ করে, তাই এটার স্ফুটনাঙ্কের মানটা বেশি, এবং সেটা হচ্ছে আমাদের 19.9 ডিগ্রি সেলসিয়াস। আর বাকি যেগুলো আছে সেগুলোর কিন্তু পোলারিটি কম, বা এগুলো নন পোলার হিসেবে এগুলোকে ধরা হয়। তো এদের মধ্যে কোনো হাইড্রোজেন বন্ধন তৈরি হয়নি, এদের মধ্যে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কাজ করে। তাহলে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল যেহেতু দুর্বল, তাই এদের স্ফুটনাঙ্কের মানটা কিন্তু নেগেটিভ, মানে মাইনাস এসেছে। এখন ভ্যান ডার ওয়ালস বলের বৈশিষ্ট্য হচ্ছে আণবিক ভর যত বৃদ্ধি পাবে, ভ্যান ডার ওয়ালস ফোর্স তত বৃদ্ধি পাবে, এর ফলে স্ফুটনাঙ্কের মান তত আস্তে আস্তে বৃদ্ধি পাবে। তাহলে HCl-এর চাইতে HBr-এর আণবিক ভর বেশি, আর HI-এর আণবিক ভর আরও বেশি, তাই স্ফুটনাঙ্কের মানটা আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি বৃদ্ধি পাচ্ছে। আর HF-টা অনেক বেশি, মানে পজিটিভ ভ্যালু। কেন? কারণ এখানে ভ্যান ডার ওয়ালস না, এখানে হাইড্রোজেন বন্ধন কাজ করে। হাইড্রোজেন বন্ধনটা যেহেতু ভ্যান ডার ওয়ালসের চাইতে স্ট্রং, তাই এখানে কিন্তু স্ফুটনাঙ্কের মানটা বেশি পাওয়া যায়। এবং এ কারণে কিন্তু রুম টেম্পারেচারে আমরা বলতে পারি যে HF-টা অনেকটা এখানে মানে এটা আমরা বলতে পারি যে লিকুইডের কাছাকাছি এখানে থাকবে, রাইট? এটা হচ্ছে এদের বয়লিং পয়েন্টের অর্ডার। বিষয়টা বুঝতে পেরেছো ডিয়ার স্টুডেন্টস? হাইড্রোজেন বন্ডের কারণে আচ্ছা, ওকে। মালিহা কোন জায়গাটায় বুঝতে অসুবিধা হচ্ছে একটু আমাকে জানাও প্লিজ। আচ্ছা, হুমায়রা রশিদ, ওকে। রাকিব আল হাসান, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা দেখলাম, এখন আসি, এরা সবাই হলো, এদের জলীয় দ্রবণ হচ্ছে অ্যাসিড, এটা জলীয় দ্রবণগুলো হলো অ্যাসিড। তো অ্যাসিড হিসেবে এদের যদি শক্তির ক্রম বিবেচনা করি, তাহলে HI সবচেয়ে শক্তিশালী, তারপরে HBr, তারপরে HCl, আর HF-টা হচ্ছে দুর্বল অ্যাসিড। তো HF-টাকে কেন দুর্বল অ্যাসিড বলা হচ্ছে? ঠিক আছে, HF কেন দুর্বল অ্যাসিড? কারণ আমরা জানি ফ্লোরিন সবচেয়ে নেগেটিভ। তাহলে ফ্লোরিনের নেগেটিভিটি যদি অনেক বেশি হয়, তাহলে এই যে হাইড্রোজেন ফ্লোরিন যে বন্ডটা আছে, এই বন্ডটার সব ইলেকট্রন ফ্লোরিন নিজের দিকে টান দিয়ে নিয়ে যাবে। তাহলে এখানে বন্ডে ইলেকট্রন কমে যাবে, বন্ড দুর্বল হবে। যদি বন্ড দুর্বল হয়ে যায়, বন্ড তাড়াতাড়ি ভাঙবে। বন্ড যদি তাড়াতাড়ি ভাঙে, তাহলে আমি বেশি করে হাইড্রোজেন আয়ন পাবো, তাড়াতাড়ি হাইড্রোজেন আয়ন পাবো। আর হাইড্রোজেন আয়ন যত বেশি পাবো, যত তাড়াতাড়ি পাবো, সেটা তত বেশি স্ট্রং অ্যাসিড হবে। ঠিক কিনা বলো? তাহলে এখানে এই যে আমাদের HF, ফ্লোরিনের নেগেটিভিটি অনেক বেশি হওয়ার কারণে এখানে ইলেকট্রন টান দিয়ে ফ্লোরিন নিয়ে যাবে। নিয়ে গেলে এখানে বন্ডে ইলেকট্রন কমে যাবে। বন্ডে ইলেকট্রন কমে গেলে বন্ড দুর্বল হবে। বন্ড দুর্বল হলে বন্ড তাড়াতাড়ি ভাঙবে। বন্ড যত তাড়াতাড়ি ভাঙবে, তত তাড়াতাড়ি আমি হাইড্রোজেন আয়ন পাবো। তাহলে এটা সবচেয়ে স্ট্রং অ্যাসিড হওয়ার কথা কিনা বলো? কিন্তু বইয়ের মধ্যে লেখা আছে যে এটা হচ্ছে সবচেয়ে দুর্বল অ্যাসিড এদের মধ্যে, আর HI হলো সবচেয়ে সবল অ্যাসিড। তাহলে এখানে আমি যে যুক্তিটা দিলাম, সেই যুক্তির সাথে তোমরা একমত কিনা? ওকে জয়ন্ত, থ্যাংক ইউ।
তাহলে তোমরা আমার সাথে একমত হয়েছো। এখন এটার উত্তরটা দেই। আচ্ছা ওকে ওকে মোহাম্মদ মিজান, আমি আসতে বলতেছি। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই সেপটা আমার মতে এটা শক্তিশালী অ্যাসিড হওয়ার কথা, কিন্তু বইয়ের মধ্যে লেখা আছে এই চাই হলো শক্তিশালী অ্যাসিড। এখন এর ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হলো এই সেপ যদি বলে আমি অ্যাসিড, এগুলো বলে লাভ নাই। ঠিক আছে, বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়, ফল দিয়ে প্রমাণ করতে হবে তুমি মানে ভালো বৃক্ষ। তো এখন এই সেপ বলতেছে আমি একটি স্ট্রং অ্যাসিড কারণ আমার মধ্যে ফ্লোরিন আছে। তো এগুলো কথার কোনো মূল্য নাই। তো এই সেপকে বলা হলো ঠিক আছে তুমি যেহেতু নিজেকে স্ট্রং অ্যাসিড বলতেছো তাহলে প্রমাণ দাও, তুমি হাইড্রোজেন আয়ন দান করো। তো সে বলো পানি কোথায়? তো পানির একটা পাত্র দেওয়া হলো, সেই পানির পাত্রের মধ্যে প্রচুর পানি নেওয়া হয়েছে, এখানে পানি নেওয়া হলো, পানি নিয়ে সেখানে আমরা এই সেপকে ছেড়ে দিলাম। এই সেপকে যখন ছেড়ে দেওয়া হলো তো এই সেপ পানির মধ্যে এসে পানিকে জিজ্ঞেস করতেছে তোমার পরিচয় দাও। তো পানি বলতেছে আমি পানি, আমি ওয়াটার এবং আমি পোলার। তো এই পোলার কথা শোনার সাথে সাথে এই সেপ বলতেছে আমিও তো পোলার। তাহলে এ নিজেকে পোলার বলে, এও নিজেকে পোলার বলে, দুইজন দেশি একসাথে হয়েছে। তাহলে তখন কি হলো, এই সেপ এবং H2O দুইজনেই নিজেকে যেহেতু পোলার বলে দাবি করতেছে, তখন এই সেপ সব কিছু ভুলে গেছে। সে কী করছে, পানির সাথে বন্ড তৈরি করে ফেলছে। ওই বন্ডের নাম হচ্ছে হাইড্রোজেন বন্ড। তাহলে এই সেপ পানিতে যোগ করা মাত্র সে পানিতে গিয়ে নিজের পরিচয় দিচ্ছে সে পোলার, আর পানি বলছে সেও পোলার। তো তাদের মধ্যে হাইড্রোজেন বন্ড তৈরি হয়ে গেছে। যখন হাইড্রোজেন বন্ড তৈরি হয়ে গেছে তখন এটা একটা ট্রাপ। এই ট্রাপের কারণে কিন্তু এই হাইড্রোজেনটা আর এখান থেকে আয়ন আকারে পাওয়া যাবে না, পেলেও খুব কম পরিমাণে পাওয়া যাবে। তার মানে সেটা পানিতে কম পরিমাণে হাইড্রোজেন উৎপন্ন করতেছে, কারণ সে পানির সাথে শক্তিশালী হাইড্রোজেন বন্ড তৈরি করছে। যেহেতু পানির সাথে সে শক্তিশালী হাইড্রোজেন বন্ধন তৈরি করেছে, তাই এখানে হাইড্রোজেন আয়ন পাওয়ার সম্ভাবনা এখানে কমে গেছে। যেহেতু হাইড্রোজেন আয়ন কম পরিমাণে উৎপন্ন হচ্ছে, তাই সেটা হবে দুর্বল অ্যাসিড। কারণ সবল অ্যাসিড মানে যে বেশি হাইড্রোজেন দেবে, আর দুর্বল অ্যাসিড মানে যে কম হাইড্রোজেন আয়ন দান করবে। বিষয়টা ক্লিয়ার? ডিয়ার স্টুডেন্টস, দেখো বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা। ইভা আক্তার ক্লিয়ার হয়েছে? ওকে। রেবেকা, তাহলে পানির মধ্যে হাইড্রোজেন আয়নের পরিমাণটা কম। ওকে রাতুল, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তাহলে এই হচ্ছে। আর অপরদিকে এই হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে আয়োডিন। এখন হাইড্রোজেনের আকার অনেক ছোট, আয়োডিনের আকার অনেক বড়। তা ছোট অ্যাটমের সাথে বড় অ্যাটম যখন বন্ড তৈরি করবে, তখন এই বন্ডের মধ্যে অনেক টান পড়বে, পীড়ন পড়বে, স্ট্রেস পড়বে, ফলে বন্ডটা মডাস করে ভেঙে যাবে। ঠিক আছে, সুপারি গাছ যদি অনেক লম্বা হয়, বাতাস যদি ওঠে, তাহলে তাড়াতাড়ি কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গাছ যত বেশি লম্বা হবে সে তত তাড়াতাড়ি তোমার ভেঙে যাবে। তাহলে হাইড্রোজেনের সাথে আয়োডিন যখন বন্ড তৈরি করে, তখন হাইড্রোজেনের আকার ছোট, আয়োডিনের আকার অনেক বড়। এর ফলে যে বন্ডটা তৈরি হয় তার মধ্যে একটা স্ট্রেস পড়ে, একটা টান পড়ে, মানে আয়োডিনটাকে এইভাবে টান দিয়ে বন্ডটা মেনটেন করতে হয়, তখন তাড়াতাড়ি এটা ভেঙে যায়। আর বন্ড তাড়াতাড়ি ভাঙার কারণে এখানে তাড়াতাড়ি হাইড্রোজেন আয়ন পাওয়া যায়, এবং এই কারণে এটা একটা স্ট্রং অ্যাসিড। রাইট? ওকে। আমরা যদি বিজারক হিসেবে এদের শক্তি কম্পেয়ার করি, তাহলে এদের মধ্যে এই সবচেয়ে শক্তিশালী বিজারক, তারপরে HBr, তারপরে HCl, তারপর হচ্ছে আমাদের HF। এটা হচ্ছে বিজারক হিসেবে এদের শক্তির ক্রম। এখন ডিয়ার স্টুডেন্টস, আমরা চলে আসি প্রস্তুতি কীভাবে হ্যালোজেনগুলোকে তৈরি করব। তৈরি করার নিয়মটা হচ্ছে সোডিয়াম হ্যালাইড, তার সাথে বিক্রিয়া দিতে হবে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এবং সালফিউরিক অ্যাসিডের H2SO4। তাহলে বিক্রিয়ার ফলে এখানে আমরা পাবো X2 মানে হ্যালোজেন, আর সাথে পাওয়া যাবে সোডিয়াম বাইসালফেট, পাওয়া যাবে ম্যাঙ্গানাস সালফেট, আর সাথে পাওয়া যাবে পানি। এখানে যে এক্স মানে ক্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে, আয়োডিন হতে পারে, কিন্তু এক্স ফ্লোরিন হবে না, এটা মনে রাখবা। তাহলে সোডিয়াম হ্যালাইডের সাথে ডিয়ার স্টুডেন্টস, আমরা যদি সোডিয়াম হ্যালাইডের সাথে এখানে বিক্রিয়া দিই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এবং সালফিউরিক অ্যাসিডের, তাহলে আমরা হ্যালোজেন পাবো, এবং এই হ্যালোজেনগুলো ক্লোরিন পাবো, ব্রোমিন পাবো, আয়োডিন পাবো, এখানে ফ্লোরিন পাবো না। এখন কেন ফ্লোরিন পাবো না সেটাও একটা প্রশ্ন। এর উত্তরটা হচ্ছে ফ্লোরিন বলে যে আমি একটি জারক, কারণ আমি ইলেকট্রন গ্রহণ করি। ফ্লোরিন বলে আমি একটি জারক কারণ আমি ইলেকট্রন গ্রহণ করি। এই যে ইলেকট্রনটা গ্রহণ করলো, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে বিজারণ প্রক্রিয়া। এই প্রক্রিয়ার ফলে যে শক্তি উৎপন্ন হয়, বিভব উৎপন্ন হয়, এটাকে বলা হয় বিজারণ বিভব। এটার মান হচ্ছে 2.87 ভোল্ট। তাহলে এই ফ্লোরিনের বিজারণ বিভবের মান হচ্ছে প্লাস 2.87 ভোল্ট। বিজারণ বিভবের মান যত বেশি পজিটিভ হবে, বিজারণ বিভবের মান যত বেশি হবে, সে তত শক্তিশালী জারক হবে। তাহলে এই ফ্লোরিন হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী একটা জারক পদার্থ, কারণ এর বিজারণ বিভবের মানটা হচ্ছে প্লাস 2.87 ভোল্ট, মানে অনেক বেশি। এখন এই ফ্লোরিন যদি একবার ইলেকট্রন গ্রহণ করে ফেলে, এখন তার ভিতর থেকে ইলেকট্রনটা বের করার জন্য চলে আসছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড MnO2। সে বলে আমিও জারক,
চলে আসছে সালফিউরিক অ্যাসিড, সে বলে আমিও জারক। তাহলে এরা দুইজন নিজেদেরকে জারক বলে দাবি করতেছে, দাবি করে এরা বলতেছে ফ্লোরিনকে যে তোমার ভিতরে যে ইলেকট্রন ঢুকছে সেটা বের করে দাও, আমরা সেই ইলেকট্রন নেওয়ার জন্য আসছি। কিন্তু পরে এরা দেখলো যে না, জারক হিসেবে শক্তির মান ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এবং সালফিউরিক অ্যাসিডের জারক হিসেবে যে শক্তি, সেই শক্তির মান হচ্ছে তোমার এই ফ্লোরিনের চেয়ে অনেক কম। তাই ফ্লোরিন যে ইলেকট্রন একবার নেবে সেই ইলেকট্রনকে বের করার মতো শক্তি এই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডেরও নাই, এই সালফিউরিক অ্যাসিডেরও নাই, দুইজনের একজনেরও নাই। তাই তাদের পক্ষে এখানে এই ফ্লোরাইডকে জারিত করা সম্ভব না, তাই এইভাবে ফ্লোরিনও তৈরি সম্ভব না। ডিয়ার স্টুডেন্ট, বিষয়টা কি ক্লিয়ার? ইভা আক্তার, বিষয়টা ক্লিয়ার হয়েছে? আবির, আমি আর বেশি সময় নেব না, সামান্য একটু সময় নেব ডিয়ার স্টুডেন্টস। ওকে রাতুল, ক্লিয়ার হয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। তাহলে এখন প্রশ্ন হচ্ছে তাহলে ফ্লোরিন কেমন করে তৈরি হবে? তাহলে ফ্লোরিন আমরা কেমন করে তৈরি করব? ফ্লোরিন যদি আমরা ধাতব ফ্লোরাইড থেকে এভাবে যদি ফ্লোরিন তৈরি করতে না পারি, তাহলে ফ্লোরিন আমি কেমন করে তৈরি করব? ফ্লোরিন তো তৈরি করতে হবে, বাজারে যে ফ্লোরিন পাওয়া যায় সেই ফ্লোরিন তাহলে কীভাবে তৈরি হয়, সেটা তো একটা প্রশ্ন, তাই না? তাহলে রেজওয়ান আল সাদিদ প্রশ্ন করেছো। তাহলে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ধাতব হ্যালাইডকে জারিত করার মতো এখানে শক্তি এদের থাকতে হবে। তো যখন আমি সোডিয়াম ক্লোরাইড নিব, সোডিয়াম ক্লোরাইডকে এরা জারিত করতে পারে, কারণ এখানে এই ক্লোরিনের চাইতে এরা শক্তিশালী জারক। কিন্তু যখন এখানে সোডিয়াম ফ্লোরাইড নেওয়া হয়, তো এখানে যে ফ্লোরিনটা আছে, ফ্লোরিন হচ্ছে অত্যন্ত পাওয়ারফুল একটা জারক। এটা যদি একবার ইলেকট্রন গ্রহণ করে তাহলে এটার ভোল্টেজ পাওয়া যায় 2.87 ভোল্ট, অর্থাৎ অনেক বেশি বিজারণ বিভব। তাই এটা খুবই শক্তিশালী একটা জারক। আর যেহেতু শক্তিশালী জারক, তাই একে এর ভিতর থেকে ইলেকট্রন বের করার মতো শক্তি এটারও নাই, এটারও নাই। তাই এভাবে ফ্লোরিন তৈরি করা যায় না। এখন কি বুঝেছো বিষয়টা? আচ্ছা, তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এটা কিভাবে তৈরি হবে? উত্তরটা হচ্ছে ইলেকট্রোলাইসিস, অর্থাৎ তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আমরা এটাকে তৈরি করব। এখন এখানে আমরা হ্যালোজেনের একটু বিক্রিয়া নিয়ে আলোচনা করতে চাচ্ছি ডিয়ার স্টুডেন্টস। হ্যালোজেনের যে কেমিক্যাল রিয়াকশান সেটা হচ্ছে অসামঞ্জস্য বিক্রিয়া। অসামঞ্জস্য বিক্রিয়া, এখানে ক্লোরিনের সাথে Cl2 মানে ক্লোরিন, তার সাথে যদি পানির বিক্রিয়া দেওয়া যায় তাহলে সে তৈরি করে HCl এবং HOCl, হাইপোক্লোরাস অ্যাসিড। এখানে ক্লোরিনের চার্জ 0 আর এখানে -1, এখানে +1। তাহলে একই পদার্থে জারণ সংখ্যা যদি বৃদ্ধি পায় আবার যদি হ্রাস পায়, দুইটাও যদি হয়, মানে জারণ সংখ্যা এখানে 0 থেকে -1 মানে কমে গেছে, তাহলে বিজারণ ঘটছে, আবার 0 থেকে +1 হয়েছে তাহলে জারণ ঘটেছে, তাহলে জারণ হয়েছে বিজারণ হয়েছে, এরকম যদি ঘটনা ঘটে তাহলে ওই বিক্রিয়াকে বলা হয় একই পদার্থের, মানে দুইটা পদার্থ আছে কিন্তু একটা পদার্থের জারণও হইতেছে আবার তার বিজারণও হইতেছে, এরকম যদি হয় তাহলে ওই বিক্রিয়াকে বলা হবে অসামঞ্জস্য বিক্রিয়া বা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। তাহলে এখানে এই ক্লোরিন এটা অসামঞ্জস্য বিক্রিয়া কী করে প্রদর্শন করে। শুধু তাই না, আমরা যদি এখানে ক্লোরিনের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিই 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, আমরা পাবো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইপোক্লোরাইড পানি। আবার যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিই 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তাহলে আমরা পাবো সোডিয়াম ক্লোরাইড প্লাস সোডিয়াম ক্লোরেট প্লাস পানি। এই যেগুলো আমরা পাচ্ছি। তাহলে এখানে ক্লোরিনের চার্জ 0 থেকে -1 +1 -1 +5, তাহলে এগুলো সবগুলোই হলো আমাদের অসামঞ্জস্য বিক্রিয়া, তোমরা এটা মনে রাখবা। আর ডিয়ার স্টুডেন্টস, আরেকটা জিনিস লক্ষ্য করো, এই যে ক্লোরিনটা হচ্ছে একটা জারক, ক্লোরিন হচ্ছে একটা জীবাণুনাশক, ক্লোরিন হচ্ছে একটা পাওয়ারফুল শক্তিশালী বিরঞ্জক। ওকে, কেন? কারণ এখানে যে হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি হয়, এই হাইপোক্লোরাস অ্যাসিড থেকে তৈরি হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস জাইমান অক্সিজেন। আর জাইমান অক্সিজেন যদি কোনো জীবাণুকে একবার পায় তাহলে সেই জীবাণু ডেড, মানে মারা গেছে, জীবাণু মারা গেছে। তাহলে জীবাণুকে মেরে ফেলে, তাই এটাকে একটা শক্তিশালী জীবাণুনাশক হিসেবে আমরা ব্যবহার করি। তাহলে এই ছিল আমাদের মোটামুটি গ্রুপ 17-এর যে মৌলগুলো, তাদের গুরুত্বপূর্ণ তথ্য। এই তথ্যগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবো। আমরা একদম শেষের দিকে চলে আসছি ডিয়ার স্টুডেন্টস। আমরা যেটা এখন আলোচনা করবো সেটা হচ্ছে গ্রুপ 18, এটা দিয়ে আমাদের শেষ হবে। এখানে বেশি কথা বলবো না, অল্প কথা দিয়ে শেষ করব। গ্রুপ 18 বা গ্রুপ 18 এর মৌলসমূহের রসায়ন। গ্রুপ 18-এ যারা আছে তারা হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, আর একটা হচ্ছে ওজি মানে অর্গানিসন। এটা নিষ্ক্রিয় মৌল বা নিষ্ক্রিয় গ্যাস নামে পরিচিত। তবে এখানে বর্তমান সময়ে নিষ্ক্রিয় মৌলগুলোর অনেকগুলো যৌগ আবিষ্কার হয়েছে, তাই সেই হিসেবে এদেরকে আসলে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় না। হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2 আর বাকিগুলোর যোজনী শেলে আছে NH2 NP6। এখানে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ, তাই এদের নর্মালি যোজনী হচ্ছে আমাদের 0। তবে এরা সক্রিয় মৌলের সাথে বিক্রিয়া অংশগ্রহণ করে এবং নানা টাইপের যৌগ তৈরি করে। তা আমরা নিষ্ক্রিয় গ্যাসের কয়েকটা যৌগ এখানে আমরা দেখতে চাই। নিষ্ক্রিয় মৌলের যে যৌগগুলো আছে
এই যৌগগুলোর মধ্যে জেননের যৌগ অনেকগুলো আছে, যেমন Xe, F2, Xe, F4, Xe, F6, জেনন ডাইফ্লোরাইড, জেনন টেট্রাফ্লোরাইড, জেনন হেক্সাফ্লোরাইড, XeOF4, জেনন অক্সিফ্লোরাইড, আবার Xe এরকম O3, আবার XePtF6। 1960 সালে এই যৌগটা তৈরি করা হয়। Xe, তারপর হচ্ছে আমাদের PT, তারপর হচ্ছে আমাদের জেনন হেক্সাফ্লোরোপ্লাটিনেট। XePtF6 মানে জেনন হেক্সাফ্লোরোপ্লাটিনেট বলা হয়। এছাড়া XeOF2 আছে, XeOF2, তার মানে সবগুলোই জেননের যৌগ আমরা দেখতে পাচ্ছি। তাহলে জেননের যৌগ, জাইমান মানে কি? শোনো, জাইমান মানে হইতেছে নেসেন্ট বা জাইমান মানে পারমাণবিক, অর্থাৎ যেটা পরমাণু অবস্থায় আছে। তুমি তো পরমাণু প্রকৃতিতে পাবা না, কারণ পরমাণু অনেক সক্রিয়, তাই তারা অণু হিসেবে থাকে। তো অণুকে যদি পরমাণুতে কখনো কনভার্ট করতে পারো, পারমাণবিক অবস্থা যদি তৈরি করতে পারো, সেটা কি বলা হয়? জাইমান অবস্থা। জাইমান মানে নেসেন্ট, মানে সদ্যজাত, সদ্য প্রস্তুত অবস্থা। ওকে, থ্যাংক ইউ ফর ইউর কোশ্চেন ডিয়ার স্টুডেন্টস। আচ্ছা, তো এরপরে আমরা জেননের অনেকগুলো যৌগ আমরা দেখতে পাচ্ছি। আবার আর্গনের সাথে HArF, এটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের যৌগ। তাহলে নিষ্ক্রিয় গ্যাসকে যে নিষ্ক্রিয় বলা হতো এক সময়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরা অনেক ধরনের যৌগ তৈরি করে। এদের কিছু যৌগ আছে যেগুলোকে বলা হয় হাইড্রেটেড যৌগ, যেমন আর্গনের সাথে 6 অণু পানি যুক্ত হয়ে এটা তৈরি করে। আবার এরা সন্নিবেশ যৌগ তৈরি করে। এদের কিছু যৌগ হলো সন্নিবেশ যৌগ, যেমন বোরন ট্রাইফ্লোরাইড, রাইট, তার সাথে আর্গন যুক্ত হয় এবং তৈরি করে 4টা বোরন ট্রাইফ্লোরাইডের সাথে এখানে আর্গন যুক্ত হয়ে এগুলো তৈরি করে। এগুলোকে বলা হয় সন্নিবেশ যৌগ। তো কীভাবে যৌগগুলো তৈরি হয় সেটা একটু আমি দেখাই তোমাদেরকে। এখানে এই যে আর্গন আছে, তার সাথে বোরন 1টা, 2টা, 3টা, 4টা যুক্ত হয়েছে। এগুলো সবগুলোই হচ্ছে বোরন ট্রাইফ্লোরাইড, F3B, BF3। এখানে আর্গন কি করে? তার লোন পেয়ার ইলেকট্রন বোরনকে দিয়ে তার সাথে এভাবে সন্নিবেশ বন্ধন তৈরি করে। এভাবে সন্নিবেশ যৌগ এরা গঠন করে। আবার এদের খুবই গুরুত্বপূর্ণ যৌগ সেটা হচ্ছে ক্লাথরেট যৌগ। এই ক্লাথরেট কিন্তু তোমাদের পরীক্ষা আসতে পারে। এরা ক্লাথরেট যৌগ তৈরি করে। ক্লাথরেট যৌগ, ক্লাথরেট মানে হচ্ছে খাঁচা যৌগ, খাঁচা যৌগ বা অবরোধ যৌগ। তাহলে ক্লাথরেট বা খাঁচা যৌগ বা অবরোধ যৌগ, ক্লাথরেট কম্পাউন্ড। ক্লাথরেট আবার কি? ক্লাথরেট কম্পাউন্ড মানে হচ্ছে, মনে করি এটা একটা দ্রাবক আছে। এই দ্রাবকে হাই প্রেসারে আমি কতগুলো গ্যাসকে পাস করলাম। গ্যাসের অণুগুলো দ্রাবকের মধ্যে এসে ঘোরাঘুরি করতেছে, বেড়াইতে আসছে। মনে করো কোনো একটা দেশে তুমি বেড়াইতে গেছো, তাহলে দ্রাবক মনে করে একটা মিডিয়াম, সেখানে হাই প্রেসারে কতগুলো গ্যাসকে প্রবেশ করানো হয়েছে। প্রবেশ করানোর পরে তাহলে এখানে এই দ্রাবকটা হচ্ছে হোস্ট, আর এই গ্যাসগুলো এখানে ঢুকছে, এরা হলো গেস্ট। এখন আমরা কি করলাম? এই দ্রাবকটাকে কেলাসন করলাম। তাহলে কেলাসন যদি করি, তাহলে দ্রাবকটা এখন সলিড হয়ে গেল। তাহলে হোস্ট এখন কি অবস্থা আছে? সলিড অবস্থায় আছে। এখন গেস্ট যারা, তারা হোস্টের মাঝখানে আটকা পড়ছে, তারা এখান থেকে বের হইতে পারে নাই। তাহলে সলিডের মধ্যে এই যে আটকা পড়ছে অন্য পদার্থের অণুগুলো, তাহলে এইটাকে বলা হয় একটা যৌগ, এবং এটাই হচ্ছে আমাদের ক্লাথরেট যৌগ বা খাঁচা যৌগ বা অবরোধ যৌগ। দেখো বিষয়টা ক্লিয়ার কিনা। তাহলে কোনো যৌগের গঠনে নিষ্ক্রিয় গ্যাস যদি অবরুদ্ধ হয়, তাহলে তাকে ক্লাথরেট বলে। কোনো যৌগের গঠনে নিষ্ক্রিয় গ্যাস যদি অবরুদ্ধ হয়, তাহলেই তাকে এখানে আমাদের ক্লাথরেট বলে। ঠিক আছে? রাকিব একটা প্রশ্ন করেছে, তোমার প্রশ্নটার উত্তর আমি একটু পরে দিচ্ছি ডিয়ার, জাস্ট একটু ওয়েট করো। তাহলে কোনো যৌগের গঠনে নিষ্ক্রিয় গ্যাস যদি অবরুদ্ধ হয়, তাহলেই তাকে বলা হবে ক্লাথরেট। আচ্ছা, ক্লাথরেটের একটা উদাহরণ দেই। সেটা হচ্ছে, এই যৌগটাকে বলা হয় ওইস। এটার নাম হচ্ছে কুইনল। তো কুইনলের ভিতরে যদি 10 থেকে 40 ATM চাপে আমরা আর্গন গ্যাসকে পাস করি এবং পরে তাকে কেলাসন করি, তাহলে এখানে আর্গন ক্লাথরেট পাওয়া যায়। সেটা দেখতে কেমন দেখো। এরকম লিখলাম, লেখার পরে টেকনিকটা দেখো কিভাবে লিখতেছি। পাশাপাশি দুইটা ওইস এবং এই যে ওগুলো আগে লিখছি। লেখার পরে এইখানে দিলাম এইস, এই সাথে দিলাম এইস, হয়ে গেল হাইড্রোজেন বন্ড।
এখানে দিলাম এইচ, এখানে দিলাম ওএইচ, এই হাইড্রোজেন বন্ড। তারপরে এখানে দিলাম এইচ, এখানে দিলাম ওএইচ, এই হলো হাইড্রোজেন বন্ড। আর এই জায়গাটায় আটকা পড়ছে হচ্ছে আর্গন, এবং আর্গনের যে ডায়ামিটার মানে যেটা ব্যাস সেটা হচ্ছে 0.4 ন্যানোমিটার। এই ছিদ্রের মধ্যে সে আটকা পড়ছে, এটা আর বের হইতে পারে না। তাহলে এটাকেই বলা হয় আর্গন ক্লাথেরেট। তাহলে এখানে হোস্ট হচ্ছে কে? কুইনল। আর কুইনলের মধ্যে গেস্ট হিসেবে কে গেছে? আর্গন। তারপর যখন এটাকে কেলাসন করা হয়েছে তাহলে জমাট বাঁধছে, ওই ছিদ্র থেকে আর কোনোভাবে সে নিজেকে বের করতে পারেনি, সে ওখানে আটকা পড়ছে, রাইট? তাহলে এটা হচ্ছে আর্গনের ক্লাথেরেট। তোমরা জানো অ্যান্টার্কটিকা বরফের মধ্যে আগুন দেখা যায় কেন? কারণ ওখানে যে মিথেন গ্যাস আটকা পড়ছে, ক্লাথেরেট তৈরি করছে, বরফের সাথে মিথেন ক্লাথেরেট তৈরি করছে। বরফের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু মিথেন গ্যাস এরকম আটকা পড়ে আছে। তো সেগুলোকে যদি বের করা যায়, প্রযুক্তি উদ্ভাবন করা যায়, সেগুলো দিয়ে আমরা জ্বালানি হিসেবে অনেকদিন চলতে পারবো। তাহলে আশা করি ডিয়ার স্টুডেন্টস ক্লাথেরেট সম্বন্ধে তোমাদের ধারণা হয়েছে। এখন মনে করো তুমি এই হিলিয়াম দিয়ে ক্লাথেরেট তৈরি করতে পারবে না, নিয়ন দিয়ে ক্লাথেরেট তৈরি করতে পারবে না, ঠিক আছে? হিলিয়াম নিয়ন দিয়ে ক্লাথেরেট তৈরি করা যাবে না। হিলিয়াম নিয়ন দিয়ে ক্লাথেরেট তৈরি করা যাবে না। বলো তো কেন তৈরি করা যাবে না? হিলিয়াম দিয়ে কেন ক্লাথেরেট তৈরি করা যাবে না? নিয়ন দিয়ে কেন ক্লাথেরেট তৈরি করা যাবে না? আর্গন দিয়ে কেন ক্লাথেরেট তৈরি করা যাবে? দেখি কে বলতে পারো? আমাকে আর 2 মিনিট সময় দিবা ডিয়ার স্টুডেন্টস। ও কেলাসন কি? কেলাসন মানে হচ্ছে একটা কঠিন পদার্থের সাথে তরল পদার্থ মেশাবা, দ্রবণ হবে, দ্রবণ থেকে তাপ দিবা, তাপ দিয়ে ঠান্ডা করবে, ঠান্ডা করলে কঠিন পদার্থগুলো আবার নিচে পাওয়া যাবে, ক্রিস্টাল নিচে পাওয়া যাবে। কঠিন পদার্থ মানে হচ্ছে ক্রিস্টাল, সলিড, সেটা আবার নিচে পাওয়া যাবে, এটাকে বলা হয় কেলাসন। তাহলে কঠিনের সাথে তরল মিশিয়ে একটা দ্রবণ তৈরি করবা, দ্রবণটাকে তাপ দিবা, তাপ দিয়ে ঠান্ডা করবা, তাহলে সলিডটা নিচের দিকে জমা হবে, এটাকে বলা হয় কেলাসন মানে ক্রিস্টালাইজেশন। কেলাস মানে হচ্ছে নির্দিষ্ট জ্যামিতিক আকৃতির কঠিন পদার্থ, এটাকে বলা হয় কেলাস। আচ্ছা, এখন এখানে আকার ইয়েস আকার মনে করো তুমি ইলিশ মাছ ধরার জন্য জাল তৈরি করছো, জালের ছিদ্র হচ্ছে বড় বড়, তাহলে বড় মাছ যেগুলো সেগুলো ধরা পড়বে, ছোটো মাছগুলো ছিদ্র দিয়ে বের হয়ে চলে যাবে, রাইট? তাহলে হিলিয়ামের আকার ছোটো, নিয়নের আকার ছোটো হওয়ার কারণে তাদেরকে বন্দি করে রাখা যায় না, তাদেরকে এই জন্য ক্লাথেরেট তৈরি করা যায় না। এখানে জেননের যৌগের সংখ্যা সবচাইতে বেশি, এর কারণটা আমরা ব্যাখ্যা করে শেষ করবো আলোচনা। সেটা হচ্ছে জেননের যৌগ কেন সবচাইতে বেশি? জেননের যৌগ, নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে জেননের যৌগ সবচেয়ে বেশি। এর কারণটা হচ্ছে জেননের যে ভ্যালেন্স শেল সেটা হচ্ছে 5s2 আর এটা হচ্ছে 5p6, অর্থাৎ নিউক্লিয়াসের বাইরে এখানে অনেকগুলো শক্তি স্তর আছে। অনেকগুলো শক্তি স্তর থাকার কারণে এখানে শিল্ডিং অনেক বেশি। শিল্ডিং বেশি হওয়ার কারণে নিউক্লিয়াসের কার্যকর নিউক্লিয়ার আধান বাইরের কক্ষপথের ইলেকট্রনের উপরে কমে যায়। কমে যাওয়ার কারণে আমরা সহজেই ইলেকট্রনগুলোকে এক্সাইটেড করে 5p থেকে 5dতে নিয়ে যেতে পারি, এবং এই কারণেই জেনন XeF2, তারপরে XeF4, XeF6 বিভিন্ন ধরনের যৌগ তৈরি করে। তাহলে অন্যান্য নিষ্ক্রিয় গ্যাস যারা আছে জেননের পরে রেডন অর্গানিজম, তারাও তো তাহলে অনেক বেশি আরও যৌগ তৈরি করতে পারে, কিন্তু তাদের যৌগতা এত নাই। এর কারণ কি? এর কারণ হচ্ছে তারা রেডিও অ্যাক্টিভ, তারা তেজস্ক্রিয়, তাই তাদের যৌগের সংখ্যা কম। আর প্রথম দিকে যারা আছে তাদের যেহেতু শক্তি স্তর কম, তাই তাদের কার্যকর নিউক্লিয়ার আধানটা বেশি। কার্যকর নিউক্লিয়ার আধান বেশি হওয়ার কারণে ইলেকট্রনকে সহজে এক্সাইটেড করা যায় না। আর ইলেকট্রন যদি সহজে এক্সাইটেড না হয় তাহলে আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যা বা বেজোর ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পাবে না। আর বেজোর ইলেকট্রনের সংখ্যা যদি বৃদ্ধি না পায় তাহলে যৌগের সংখ্যা তোমার বৃদ্ধি পাবে না। এই কারণে অন্যান্য নিষ্ক্রিয় গ্যাসের চাইতে জেননের যৌগের সংখ্যা সবচেয়ে বেশি। ডিয়ার স্টুডেন্টস, আমরা একদম শেষের দিকে চলে এসেছি। নিষ্ক্রিয় গ্যাসের কতগুলো ব্যবহার আছে, ব্যবহারগুলো তোমরা পড়ে ফেলবা। যেমন হিলিয়াম কোথায় ব্যবহার করা হয়? বেলুনের মধ্যে, যাদের শ্বাসকষ্ট আছে, হাঁপানি রোগী, ঠিক আছে, বা যারা এই যে সমুদ্রের নিচে ডুবুরি যারা গবেষণা করে তারা কি করে? এখানে অক্সিজেন এবং হিলিয়ামের মিশ্রণ ব্যবহার করে। ওকে, আগে কি করা হতো? অক্সিজেনের সাথে নাইট্রোজেন ব্যবহার করা হতো। তো ওই নাইট্রোজেনটা এই শরীরে যে এই জায়গাগুলোতে জমা হয়ে থাকতো এবং এগুলো প্রচণ্ড পেইন সৃষ্টি করতো, এটাকে বলা হতো বেন্ড। এই রোগীর শরীরভাবে আস্তে আস্তে ভাবে বেঁকে যেত এবং একসময় ব্যথায় আক্রান্ত হয়ে মারা যেত। ওইটার অল্টারনেটিভ হচ্ছে এখন বর্তমানে হিলিয়াম। এখন নাইট্রোজেনের পরিবর্তে কী ব্যবহার করা? হিলিয়াম ব্যবহার করা হয়। নিয়ন হচ্ছে তোমার এই যে হাসানের গান তোমরা শুনেছো, চারিদিকে উচ্ছ্বাস পরিপূর্ণ নিয়ন আলো। তার মানে ঢাকা শহরের বা সারা দেশের বিভিন্ন জায়গায় রাতের বেলা চাইনিজ রেস্টুরেন্টের যে আলোকসজ্জা, এয়ারপোর্টে যে আলো, সেগুলো হলো নিষ্ক্রিয় গ্যাস নিয়নের আলো। আর্গন মানে হলো অলস, ঠিক আছে, এটা হচ্ছে তোমার নিষ্ক্রিয় পরিবেশ তৈরিতে আর্গন ব্যবহার করা হয়। ক্রিপ্টন, তারপর হচ্ছে জেনন হচ্ছে জেনন ফ্লাশ, এটা ব্যবহার করা হয়। রেডন থেকে তোমার গামা রশ্মি বের হয়, এটা ক্যান্সারের ট্রিটমেন্টে তোমার রেডিও অ্যাক্টিভ আইসোটোপ হিসেবে ব্যবহার করা হয়। সো দিজ আর দ্য ইউজ অফ ডিফারেন্ট টাইপ অফ ইনার্ট গ্যাস। এগুলো তোমরা পড়ে ফেলবা ডিয়ার স্টুডেন্টস। তোমরা যারা এতক্ষণ ধরে মনোযোগ সহকারে আলোচনা শুনেছো, আমাকে রেসপন্ড করে সহযোগিতা করেছো, আমি তোমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের সাথে আগামীকাল এই সময় দুপুর 2টা আবারও দেখা হবে এবং আগামীকাল আমরা ডি ব্লক মূলে তাদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকবে, সবার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।